কীটপতঙ্গ এর সেকেন্ড পার্ট থেকে শুরু করছি। সাউন্ড পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ দাদা। ওকে। স্যার বলো। বলছি যে এই যে রূঢ়যুক্ত ত সমান রূঢ় হলো, হ্যাঁ সেখানে যদি তবতু প্রত্যয় যোগ করা হয় তাহলে রূঢ় বধ, এরকম তো? হ্যাঁ, পাশে লেখা আছে দেখবেন। আর হ্যাঁ দেখেছি আমি, কিন্তু ইয়ে করা নেই, এরকম ছিল না আর কি। তাই হোক, ওখানে রূঢ় বান আছে, বান হ্যাঁ, বা মান হবে, তাই তো? মান কেন হতে যাবে ওখানে? আচ্ছা, মানে বা মান হবে না। আচ্ছা আচ্ছা, ওখানে বান, আচ্ছা, হ্যাঁ বানটা আসছে, রূঢ়বৎ শব্দ, তাহলে আমি এটা বলছি শোনো। রূঢ়বৎ শব্দটা, রূঢ়বৎ যে শব্দটা হলো সেটা শ্রীমৎ শব্দের মতো হলো, তার প্রথম আর এক বচনে শ্রীমান হয়, এখানে রূঢ়বান হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, আমি বলছি যখন শুধুমাত্র প্রাতিপদিক হিসাবে রাখবো তখন রূঢ় বধ হবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেখবে, আজকে তোমায় দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। আর একটা জায়গা স্যার, ওই যে হ্যাঁ বলো। জ্বর যুক্ত ত, সেখানে ইজ্জতে আছে, দাঁড়াও দাঁড়াও, একটা কিন্তু দেখাচ্ছি। ওখানে যেটা শেষ করতে দাও, শেষ করতে দাও, আমি যেটা বলছি। মানে দীর্ঘই হওয়ার কথা অবশ্যই কেন? দাঁড়াও, শেষ করতে দাও, যেটা বলছি আমি। দেখো, তোমার কোশ্চেন আমার শেষ হয়নি। যে প্রত্যেকে দেখতে পাচ্ছ, রূঢ়যুক্ত ত পুংলিঙ্গে প্রথম আর এক বচন। আমি দেখতে কিভাবে পাচ্ছি না। তোমার ওখানে টাওয়ারের ডিস্টার্ব। আজকের যে সেটটা দিয়েছি তার 14 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ পাচ্ছি। দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখো, রূঢ়যুক্ত ত দিয়ে লিখে দিয়েছি পুংলিঙ্গে প্রথম আর এক বচন। উত্তরটা তখন হচ্ছে রূঢ়। তারপরে কোশ্চেন ঋযুক্ত ত পুংলিঙ্গে প্রথম আর লিখে দিয়েছি। হ্যাঁ, মুহযুক্ত ত, এই কোশ্চেনটাতে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু কোনো প্রথম আর এক বচন লিখিনি। কেন লিখিনি বলো তো? এখানে একটা গন্ডগোল, ফান্ডা লুকিয়ে আছে। এখানে তুমি প্রাতিপদিকটাও যদি দেখো রূপটা, তাহলেও ঠিক হবে। আর যদি প্রথম আর এক বচনের রূপ দেখো, তাও ঠিক হবে। তোমরা অনেকে বিহারের পরীক্ষা দিয়েছো, এখনো সাবজেক্টের পরীক্ষা দিয়েছো কিনা আমি জানি না। বিহারে যে কোশ্চেন গুলো হয়, সেখানে ধরো এরকম রূঢ়যুক্ত ত দিয়ে দিল, দিয়ে তারপরে কিন্তু ডাইরেক্ট তোমার একদম দিয়ে দিল প্রথমের এক বচনের রূপটা। সাধারণত সব জায়গায় তাই হয়। তাও যদি এরকম প্রাতিপদিকের রূপটা আসে, তাহলে কিন্তু বিসর্গ বিসর্গ হবে না। পিত্তপ্রত্যয়। আচ্ছা, কালকে ত তবধ প্রত্যয়ের উপর কারো কোনো জিজ্ঞাসা আছে? ওই তো স্যার বলছি যে জ্বর যে ইজ্জতে হলো, ওখানে দীর্ঘই তো হওয়ার কথা, হর্ষই দিয়ে, হর্ষই জয় জফলা তো একার কেন হলো?
ওটা তো কর্মবাচ্যের রূপ বলছো তুমি, ওটা তত্ত্ববোধের প্রশ্ন না? হ্যাঁ, না না, আমি ওই কালকে ছিল বলে ওইটা বলছিলাম আর কি। দেখো ওখানে অনেকগুলো জায়গায় লেখা আছে, কোথাও ইট কোথাও অনিট বিভিন্ন জিনিস যুক্ত হচ্ছে, সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় হস্তের জায়গায় দীর্ঘইকার, হস্তের জায়গায় দীর্ঘকার হয়ে যায়। একদম খুলে বলছি, এটা শুনে আমাকে হয়তো মূর্খ ভাবতে পারো, ভাবো মূর্খ, কোনো অসুবিধা নেই। কিছু ঘরোয়া টোটকা জানো? যে কারো কানে ব্যথা হচ্ছে, তাকে কানে তুলসী পাতার রস দিয়ে দিল, কমে গেল। একদম খুলে বলছি, যদি সবগুলো জিনিস ওই অনিট ইট কোথায় কি হচ্ছে এই মেপে, মানে কোথায় হস্তইকার কোথায় দীর্ঘইকার হচ্ছে, পরীক্ষা হলে গিয়ে তুমি কভার করতে পারবে না, জীবনে পারবে না সে হচ্ছে। তোমাকে ডাইরেক্ট যেটুকু অংশ বললাম করম হচ্ছে, কোথায় যেখানে যেমনটি হচ্ছে তেমনটি তুমি মুখস্থ করে চলে যাও, তার ডিপে যাওয়ার চেষ্টা করো না। সেটা এই না ক্ষেত্রের জন্য নয়, সেটা বলতে স্পেসিফিকলি। বলছি এটা দ্বীপে নয় স্যার, আপনি একবার সেই যে বিশেষ দ্রষ্টব্য বলে লিখে দিয়েছেন, দিয়ে সেখানে ইর হচ্ছে দীর্ঘই হচ্ছে, কিন্তু যখন সে যে আবার ছকে যখন আসছি তখন দেখছি হর্ষই দিয়ে দেওয়া আছে, ওই জন্য ভাবছি যে একবার তো করলাম বিকল্প হিসাবে দীর্ঘই করে, এবার হর্ষইটা হলো কেন? এইটা 305 নম্বর পৃষ্ঠা দেখুন। ওই যে আমি দেখিয়েছিলাম, ওই দেখো। স্যার 17 নম্বর পয়েন্টটা দেখুন। ওটা দীর্ঘই হবে। ওটা আমাদের বইতে কেটে হ্যাঁ দীর্ঘই করা আছে। ওটা দীর্ঘই ও হবে আমি সে বলছি। PDF আর একটা কথা এখানে হ্যাঁ বলে স্যার দিচ্ছি, ঠিক আছে। যখন এইরকম কনফিউশনের মধ্যে পড়বে, অনেকবার পড়বে জীবনে, দেখবে এই এই কোর্সটা কমপ্লিট করার সময় বহুবার পড়বে, তখন দেখবে তোমরা তখন পানি নিয়মের সাহায্য নিবে। পানি নিয়ম হলো মোর অ্যান্ড মোর অথেন্টিক বই, মনে রাখবে। ওকে। স্যার 23 নম্বর পয়েন্ট একবার দেখুন। এইটা বলছো? হ্যাঁ স্যার, ওটা কি ঠিক আছে? লিটের ষষ্ঠতে সাবিষ্যতে, আর এখানে যখন লিট হচ্ছে শুশ্রুবে, মানে ওটা হস্যইকারের উপধা বৃদ্ধি হলে তাহলে তো দীর্ঘই হবে না, মানে হস্যইকার বলেছে। এই এই পেজটা কোনো পড়ার দরকার নেই, আচ্ছা একদম পড়ার দরকার নেই, ঠিক আছে স্যার। ভুলেও খুলবে না। আচ্ছা মানে শুধু ওইদিকে আপনার 303 পেজটা নাকি? এই 302-3। এই পেজটা পড়বে, এখানে যে উদাহরণগুলো আছে এটা পড়বে, তারপরে সোজা এই লিস্টে চলে আসবে। লিস্টের কোন অংশটা পড়বে? শুধু লটের রূপটা পড়বে, বাকি কিছু পড়বে না। আচ্ছা ঠিক আছে, এইগুলো কোনো পড়ার দরকার নেই, বুঝতে পারলে? আচ্ছা স্যার ঠিক আছে। শুধু এইটুকু অংশের মধ্যে পড়বে, বাকি কোনো অংশের মধ্যে পড়ার দরকার নেই। যাতে কম পড়ে তুমি কাজ হয় সেটাই আমি চিন্তা করছি এবছর। আচ্ছা স্যার ঠিক আছে। কারণ সময় কম, মাথায় রাখতে পারবে না এত জিনিস, সোজা কথা বলছি। আর আর স্যার যদি আর যদি এর বাইরে এক্সট্রা কিছু পড়তে যাও, তাহলে তোমার একটা অংশ পড়বে, সেটা বলে দিচ্ছি, সেটা হলো, এর বাইরে যদি কোনো অংশ পড়তে যাও, সেটা যদি পড়তে যাও সেটা হলো পানি নিয়মটা দেখতে পারো, এই অংশগুলো কি কি উদাহরণ দেওয়া আছে। কিন্তু এই যে যোগ প্রত্যয় যোগ করার পর লোটের রূপ কি, লঙের রূপ কি, বিধিলিঙ্গ এর রূপ কি, লিটের রূপ কি, লোটের রূপ কি, এইগুলো কোনো পড়ার দরকার নেই, বুঝতে পারলে? শুধু লটের রূপটা পড়বে। আচ্ছা, কেউ একটা কোশ্চেন করছিল, থেমে গেল। স্যার বলছিলাম যে ওই 121 নম্বরটা একটু বলে দেবেন, 337 পেজে তত্ত্ববোধ। আচ্ছা, তো আমি যাই ঘন্টাতে।
হ্যাঁ বলো কোনটা বলছিলে? স্যার ওই 121 নাম্বারটা 337 পেজে আছে। 337 পেজে 121 নাম্বার। হুম। হ্যাঁ কি বলো, এটার উপরে কি করছে কোশ্চেন? বলছি স্যার এই পয়েন্টটা একটু বলে দিন না, একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এই গণপাঠকালে যে সমস্ত ধাতু দীর্ঘইকার সংশ্লিষ্ট থাকে নিষ্ঠা প্রত্যয়ের পরে সেসব ধাতুর উত্তরে ইট হয় না। হুম। ইট ঠিট গুলি মারো, ইট ঠিট ফিকে দাও, কিছু বলার দরকার নেই। শুধু একটা জিনিস মনে রাখবে, একদম এটা মূর্খের মতো কথা বলছি কিন্তু এটাই তোমার কাজে লাগবে। দীপযুক্ত ত দীপ্ত বা দীপ্তবান, ত্রসযুক্ত ত ত্রস্ত, পৃথযুক্ত ত পৃক্ত বা পৃক্তবান। কোথায় ইট হচ্ছে, কোথায় অনিট হচ্ছে, কোথায় এই সব জিনিস এই যে দেখো বারে বারে লক্ষ্য করবে, ইট বিকল্পে ইট, কোথাও ইট হয় না। তোমার কাজ একটাই, শুধু মুখস্থ রাখা। এখানে ইট দিয়ে কেন হয় কেন হয় না এইসব জিনিসের দিকে একদম যাবে না, তাহলে পুরো মাথা ঘেটে তোমার শুধু মন কত প্রতিদিন আটকে রয়ে যাবে। এটা শুনে তোমার আমাকে মূর্খ মূর্খ মনে হচ্ছে, কিন্তু ভাবো কোনো অসুবিধা নেই, কিন্তু যেটুকু বললাম সেটুকুর মধ্যে থাকো। এই ইট অনিট এই অংশগুলোর মধ্যে কিছু যাবে না। এই ইট অনিট হলো সংজ্ঞা পরিসংখ্যান যাবে, পেয়ে যাবে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমি বলবো কোনো যাওয়ার দরকারই নেই। শুধু খ্যা ধাতুর তপ্রত্যয়ের রূপ খ্যাত, এটা মনে রাখবে, তপদূরত খ্যাতবান, এইটাই মনে রাখবে। বাকি যে অংশগুলো কেন হলো, ইটের প্রয়োগ কি, অনিটের প্রয়োগ কি, এটা এখানে জানার দরকার নেই কোনো। আমি চাইছি যত সহজভাবে পড়ানো হোক, যাতে না জটিলের মধ্যে ঢুকতে হয় আমাকে, কিন্তু পরীক্ষায় যাতে কাজ করতে পারো। আর কারো যদি জিজ্ঞাসা হয় তপদ প্রত্যয়ের উপরে, বলছি স্যার এর যে শেষের পেজগুলো কি আপনি বলে দিয়েছিলেন? কালকে একটু ডিস্টার্ব হলো, আমার নেট ব্যালেন্স শেষ হয়ে গেছিল। ওই যে স্যার 340 পৃষ্ঠা যেটা আছে। এটা পড়িয়ে দিচ্ছি কালকে, ভিডিওতে পেয়ে যাবে, দেখবে পুরো দিয়েছি, পড়িয়ে দিচ্ছি বলুন। হ্যাঁ স্যার তাহলে ঠিক আছে। এখানে এই অংশটা খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, না বলবো না, এইটা ইম্পর্টেন্ট। এগুলো তো পড়িয়ে দিয়েছি ভালোভাবে একদম। স্যার ওই যে 144 আর 45 এ কোশ্চেনটা কিরকম হচ্ছিল? কর্তৃবাচ্যে কি প্রত্যয় হয়? কর্তৃবাচ্যে কি প্রত্যয় হয়? তবতু। ইন জেনারেল তবতু প্রত্যয় হয়, কিন্তু কোন কোন জায়গায় কর্তৃবাচ্যে ত প্রত্যয় হতে পারে, এইটাই হলো এখানে মূল মূল আলোচ্য বিষয়। কোন কোন জায়গায় ত প্রত্যয় হতে পারে? অতীতকালে ভাববাচ্যের মতো কর্তৃবাচ্য অকর্মক ধাতুর উত্তরে ত প্রত্যয় হয়। ত প্রত্যয়ন্ত শব্দ সমাপিকা ক্রিয়ার কাজ হয়, এরা কর্তার বিশেষণের লিঙ্গ বিভক্তি প্রাপ্ত হয়। রাম জাগরিত, বৃদ্ধ মৃত, শিশব সহিত, বালিকা ভিতা, বালিকে ভিতে। দেখো এখানে কর্তা কে? বালিকা। বালিকা। ভি ধাতুটা কি? অকর্মক ধাতু। তাই দেখো বালিকা যেহেতু স্ত্রীলিঙ্গ, প্রথমার এক বচন, তাই দেখো ভি যুক্ত তো ভীতপদটা কিন্তু বালিকা যেহেতু স্ত্রীলিঙ্গ আছে, এটাও ভিতা হয়ে গেল। বালিকে দুটো দ্বিবচনে আছে, প্রথমার দ্বিবচনে আছে বালিকাটা, বালিকে, তাই এটাও কিন্তু কি হয়ে গেল, প্রথমার দ্বিবচনে প্রয়োগ হলো। বালিকাহা ভিতাহা, এখানে দেখো প্রথমার বহুবচনে আছে বালিকা পদটা, তাই এটাও কিন্তু প্রথমার বহুবচনে হয়ে গেল। আর কোনো জিজ্ঞাসা? কারো কোনো জিজ্ঞাসা আছে?
না দাদা। ঠিক আছে, আমি এগাচ্ছি তাহলে। কৃত্য প্রত্যয় খুব টাফ, অনেকটাই কঠিন, আমি বারে বলছি। এটাকে দুদিন লাগে পড়াতে আমার, মানে একই জিনিসকে দুদিন পড়াতে হবে, তাহলে তোমাদের মাথায় ঢুকবে এটা। যারা পুরোনো আলাদা ব্যাপার, যারা নতুন তাদের দুদিন পড়াতে হবে, এটা নাহলে বুঝতে পারবেন। দেখো, তব্য, অনীয়, নথ, যথ, কপ, এই প্রত্যয়গুলোকে বলা হচ্ছে একসঙ্গে কৃত্য প্রত্যয়। আমরা কি প্রত্যয় পড়ছি এখন? আমরা পড়ছি কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়ের একটি বিশেষ ভাগ হলো কি? কৃত্য প্রত্যয়। দেখো বানানের মধ্যে পার্থক্য আছে, এখানে তয় হসন্ত, এখানে তয়জ ফলা, দেখতে পাচ্ছ? কৃত প্রত্যয়ের বিশেষ ভাগ হলো কৃত্য প্রত্যয়। কৃত আর কৃত্য কিন্তু এক নয়। এই জন্য আমি আগের দিন যখন জিজ্ঞেস করেছিলাম যে কৃত প্রত্যয় কয় প্রকার, অনেকে বলতেছিল তব্য, অনীয়, নথ, যৎ, কপ, অফলাইন। ব্যাপারটা তা নয়। কৃত প্রত্যয়ের অসংখ্য ভাগ, তার মধ্যে একটা হলো নিষ্ঠা প্রত্যয় মানে ততবতু, একটা হলো কৃত্য প্রত্যয় মানে তব্য, অনীয়, নথ, যৎ, কপ, আরেকটি হলো সৎ প্রত্যয় মানে সত্রিসানচ, আরো আছে তোয়াজলভ হলো অব্যয় প্রত্যয়। এছাড়া আরো অনেক ভাগ আছে ছোট ছোট, কিন্তু মেন ভাগের মধ্যে একটা ভাগ হলো কৃত প্রত্যয়। একটা মেন ভাগের মধ্যে একটা ভাগ হলো কি প্রত্যয় না কৃত্য প্রত্যয়। এখানে তৈজ ফলা আছে, দাদা আমার একটা এখানে প্রশ্ন তয় ছিল। হসন্ত নেই। হ্যাঁ বলো। বলছি দাদা, পরীক্ষায় প্রশ্ন এলো যে গমযুক্ত ত, এখানে গতটাই তো হবে, বিসর্গত বাক্যে থাকলে তখন নরলতা ফল শব্দের মতো এরকম আসবে, তাই তো? দেখো আমি তুমি কি ছিলে এই মুহূর্তে যখন আমি কোশ্চেনটা দেখাচ্ছিলাম, এই জায়গা থেকে বিহারে কি টাইপের কোশ্চেন হয়? এখানে দেখো পুরো কোশ্চেনটা করেছিলাম রুহ যুক্ত ত পুংলিঙ্গে প্রথমার এক বচন। এটা একদম রূঢ় করতেই পারে উত্তর, কারণ প্রথমার এক বচন আমি লিখে দিয়েছি, উল্লেখ করে দিয়েছি। এগুলো সব দেখো প্রথমার এক বচন উল্লেখ করে দিয়েছি। আবার দেখো মোহযুক্ত ত করেছি, এখানেও কিন্তু প্রথমার এক বচনের উত্তরটা হবে। তবে যদি কোনো কারণে মোহযুক্ত ত প্রাতিপদিক রূপটি কি, তখন কিন্তু বিসর্গটা দেওয়া চলবে না। বুঝতে পারলে হ্যাঁ, রুম্পা? হ্যাঁ, প্রাতিপদিক চাইলে তখন আর বিসর্গটা হবে না। হবে না। এখনো পর্যন্ত ওইরকম কোশ্চেন দেয়নি, যদিও কোথাও দিতে পারে, কোনো অসুবিধা কি আছে? জেনে রাখাটাই বুদ্ধিমানের কাজ। ঠিক আছে দাদা। হুম। দেখো, কৃত্য প্রত্যয়ের মধ্যে তাহলে বললাম কি কৃত প্রত্যয়ের একটি বিশেষ ভাগ হলো কৃত্য প্রত্যয়, যার মধ্যে তব্য, অনীয়, নথ, যৎ, কপ আমরা পাচ্ছি। তব্য, অনীয়, নথ, যৎ, কপ বা কৃত্য প্রত্যয় সাধারণত কর্মবাচ্যে এবং ভাববাচ্যে প্রয়োগ হয়। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ধাতুর উত্তরে তব্য প্রত্যয় হয়। আবার সে যখন লুট বিভক্তি হিট প্রভৃতি কারণে হয়, তব্য প্রত্যয় সে পর্যায়েই হয়ে থাকে। এসব গুলি মারো, ইট পাটকেল সব গুলি মারো এখন, এগুলো পড়ার জন্য অন্য সময় আছে। আমি শুধু দেখবো যে তব্য প্রত্যয় যোগ করলে কি রূপগুলো হচ্ছে। দা যুক্ত তব্য দাতব্য, স্থা যুক্ত তব্য স্থাতব্য, জি যুক্ত তব্য জেতব্য, শ্রীযুক্ত তব্য সহিতব্য, সুযুক্ত তব্য শ্রোতব্য, স্তুযুক্ত স্তোতব্য, ভূ থেকে ভবিতব্য, স্মৃ থেকে স্মর্তব্য, কৃ থেকে কর্তব্য, ব্রু বা বস থেকে বক্তব্য, যাচ থেকে যাচিতব্য, প্রচ্ছ থেকে প্রষ্টব্য, বাঞ্ছ থেকে বাঞ্ছিতব্য, তোয়াজ থেকে তক্তব্য, যজ থেকে যষ্টব্য, শ্রীষ থেকে ষষ্ঠব্য, ভুজ থেকে ভোক্তব্য, যত থেকে জ্যোতিতব্য, নৃত থেকে নর্তিতব্য, শীত থেকে ছেদতব্য, বিদ থেকে বেদিতব্য,
ভূত থেকে বোধব্য, মন থেকে মন্তব্য, হন থেকে হন্তব্য, আপ থেকে আপ্তব্য, লব থেকে লব্ধব্য, ক্ষম থেকে ক্ষন্তব্য, গম থেকে গন্তব্য, চল থেকে চলিতব্য, জীব থেকে জীবিতব্য, সেব সেবিতব্য, দৃশ দ্রষ্টব্য, বিষ বেষ্টব্য, স্পৃশ স্পষ্টব্য, ভক্ষ ভক্ষিতব্য, শস থেকে শোষিতব্য, হস থেকে হসিতব্য, গ্রহ থেকে গ্রহিতব্য, দুহ থেকে দগ্ধব্য, বহ থেকে বড়ব্য, কারি থেকে কারয়িতব্য, যোজি থেকে যোজয়িতব্য, চিকিৎসা থেকে চিকিৎসিতব্য, মীমাংসা থেকে মীমাংসিতব্য। তাহলে এইগুলো হলো তব্য প্রত্যয়ের রূপ। তব্য প্রত্যয় মানে সেখানে লাস্টে জফলা চলে আসে ইন জেনারেল। কিছু কিছু ব্যতিক্রম আছে ঠিকই। তোমাদের কাজ হবে কি, প্রথম কাজ, এই যে তব্য প্রত্যয়ান্ত যে রূপগুলো আছে এইগুলো পুরো ঝেড়ে মুখস্থ করা, একদম চোখ বন্ধ করে, যেন একটা ভুল না হয়, 1% যেন 0.1% যেন ভুল না হয়। গ্রহ থেকে গ্রহিতব্য, বীজ থেকে বেষ্টব্য। তোমরা যদি এটাকে এত সোজা ভাবছো না, পরীক্ষার মধ্যে যদি কোনো কারণে তোমার দুহ যুক্ত তব্য পড়ে যায় না, তোমরা দোহব্য না দুগ্ধব্য, তখন এটাই ঝামেলায় পড়ে যায়, তখন ইট পাটকেল সব মাথা দিয়ে বেরিয়ে যাবে। ফ্ল্যাট কোশ্চেন নেয়, ফ্ল্যাট এটা ঠিক বলেছে দাদা। ফ্ল্যাট কোশ্চেন দেয়। ধরো একটা কোশ্চেন বলছে, আমি বক্তব্য পদটি সাধনের ক্ষেত্রে যৎ প্রত্যয় যুক্ত হয়েছে, মূল ধাতুর নাম কি? একটা অপশনে দিল বজ, একটা অপশনে দিল ব্রু। তোমার মাথার মধ্যে কাজ করবে, মনে হচ্ছে এটা নয়, অন্য কোনো কিছু হবে। তুমি এইটুকু অংশই মনে রাখো, ব্রু যুক্ত তব্য সমান বক্তব্য, বজ যুক্ত তব্য সমান বক্তব্য, কারণ পরীক্ষায় তোমার ওইটুকু অংশ দিয়েই কোশ্চেন হয়। বাকি এই সমস্ত অংশগুলো ইট কেন হয়, এ কেন প্রত্যাহার হয়, সে কেন বাদ যায়, কিচ্ছু আসে না পরীক্ষায় এগুলো। কিন্তু এখান থেকে ফ্ল্যাট কোশ্চেন নেই, তাও আমরা ভুল করি। এই যে খুব যেমন সহজ ধরো, জিনিসগুলো গুলিয়ে যায় দাদা। হ্যাঁ গুলিয়ে যায়, এটাই খুব সত্যি কথা, পরীক্ষা হলে গুলিয়ে যায়। এই যে যজ্জিত তব্য, জ্যোতিতব্য, এটা তো পরীক্ষায় যতব্য করে দাও, যত্তব্য তয় তয় করে দাও, ছিদ্রিত তব্য ছেদব্য করে দেয়, ছেদব্যর জায়গায় ছেদব্য করে দেয় লোক। এই সোজা অংশগুলো থেকেই কোশ্চেন পড়ে, কিন্তু পরীক্ষায় তোমরা কি ভুল লিখে দিয়ে আসো, এটাই খুব সত্যি কথা। বস ধাতুর উত্তরে কর্তৃবাচ্যে তব্য প্রত্যয় হয় এবং নিচের নিচের ন্যায় কার্য হয়, উপধা অকারের বৃদ্ধি হয়, সব গুলি উপধা অকারের বৃদ্ধি হয়। বসযুক্ত তব্য সমান বাস্তব্য, এটা তোমার মাথায় প্রতিবর্ত ক্রিয়ার মতো মনে থাকতে হবে। প্রতিবর্ত ক্রিয়া পড়েছো তো বায়োলজিতে? বায়োলজিতে প্রতিবর্ত ক্রিয়া পড়েছিলে, মনে আছে? চোখের সামনে কোনো পালক কোনো জিনিস যদি চলে আসে তখন কি হয়? চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তোমার মুখস্থটা এই লেভেলেরই হবে যেন বসযুক্ত তব্য সমান বাস্তব্য, এটাই তোমার মাথায় আসে। পাশের লোক যদি তোমাকে বস্তব্যও বলে, তোমার যেন সেটা যেন মাথার মধ্যে না কাজ করে। একদম পরীক্ষা হলে তোমার সিচুয়েশন কি হতে পারে সেখান থেকে আমি পড়াচ্ছি। বসযুক্ত তব্য মনে হচ্ছে বাস্তব্য, মনে হচ্ছে ওটা, মনে হচ্ছে সেটা, মনে হওয়ার কোনো জায়গা নেই, মনে হওয়ার কোনো জায়গা নেই, সোজা কথাই বলে দিচ্ছি। বহযুক্ত তব্য বড়হব্য না বড়হব্য, এই ওকার হবে কি হবে না, এটা নিয়ে তোমাদের মাথার মধ্যে পরীক্ষা হলে গিয়ে কোশ্চেন পড়ে। তোমাদের মাথার মধ্যে কনফিউজ সৃষ্টি হয়, বড়হব্য হবে না বড়হব্য হবে না বারহব্য হবে। আমার কথা একটাই, এই অংশে যেন তোমার কোনোভাবে অয়ে অজগর যেমন ছোটবেলায় পড়েছিল, অয়ে তোমার অন্য কিছু মাথায় আসতো না, ঠিক তেমনই এইরকম ভাবে তোমার এগুলো মুখস্থ হতে হবে। কিসের জন্য হচ্ছে, কার জন্য হচ্ছে, ওটা খোঁজার সময় এসএসসি পরীক্ষা না, ওটার জন্য এমএ লেভেল জিনিস ঠিক ছিল। এখানে হাতে নাতে প্র্যাকটিক্যালি নলেজ দরকার, তোমার প্র্যাকটিক্যালি জিনিসটা কি রূপটা আসছে। হ্যাঁ তুমি বলবে না অমুক স্যার বলেছিল তো এইখানে এইটার জন্য ওটা হয়, সেটার জন্য সেটা হয়। আরে পরীক্ষা হলে কি এসব কাজে লাগবে না, পরীক্ষা হলে গিয়ে তোমার বসযুক্ত তপস্যা বাস্তব্য তোমার যাতে ঠিক হয়, এটাই বড় কথা। ব্যাপারটা কি বলতে চাইছি বুঝতে পারছো? হ্যাঁ দাদা, ঠিকই বলছো। একদম ঠিক বলছেন স্যার। পরীক্ষা হলে গিয়ে গুলিয়ে যাবে। তুমি প্রচুর পড়ে গেলে, প্রচুর জানো, সবকিছু জানো, দিয়ে দেবে ভক্ষণীয়তব্য ভাতৃতব্য করে চলে এসছো। সহজ জিনিসগুলোই বেশি কনফিউশন পুরো, হয়ে যায়। আমি তো বারে বারে একটা কথা বলি, 60টা কোশ্চেন 55টা কোশ্চেন যাই পরীক্ষায় কোশ্চেন হোক, পরীক্ষার কোশ্চেন পেলেন যাই হোক, 50টা কোশ্চেন থেকে 45টা কোশ্চেন সোজা থাকে। সেই সোজা কোশ্চেনে তোমরা ভুল করো, 5টা কঠিন কোশ্চেন তোমরা ঠিক করার চেষ্টা করো।
না স্যার, এত সোজা পড়ে যায় যে সেগুলো মনে হয় যে এমনি নর্মাল মনে হয় যে পড়বেই না, ওগুলো কি পড়তে পারে, দিয়ে গন্ডগোলটা হয়। যেটা ভুল করে দিয়ে আসো। আমি তোমাকে এখানে হিড়িং বিডিং চিডিং করে যত কঠিন জিনিস সব বুঝিয়ে দিলাম, এই ইট সেই করে বকে বকে 2 ঘন্টা সময় চলে গেল। তুমি তো উফ, কি না কি জানলাম, পরীক্ষা লেগে ঘন্টা, মন্দিরে ঘন্টা বাজে চলে এলো, কি না ভুল করে দিয়েছি সেই জিনিসটা, এত সোজা জিনিসটা। ওই জায়গাটা আগে দূর করো মানে নিজের ভিতর থেকে। এরপরে আসছে অনীয় প্রত্যয়। কর্মবাচ্যে ভাববাচ্য ধাতুতে অনীয় প্রত্যয়। পা যুক্ত অনীয় সমান কি হয়? পানীয়। চি যুক্ত অনীয় চয়নীয়, চনীয় নয়, দেখো চয়নীয়। সি যুক্ত অনীয় শয়নীয়, সুযুক্ত অনীয় শ্রবণীয়, ক্রি অনীয় করণীয়, স্মৃ অনীয় স্মরণীয়, হ্রি হরণীয়, বচ বচনীয়, সিচ সেচনীয়, সুচ শোচনীয়, ভুজ ভোজনীয়, জুচ যোজনীয়, ছিদ ছেদনীয়, বিদ বেদনীয়, মন মননীয়, সুখ শোভনীয়, রম রমণীয়, সেব সেবনীয়, দৃশ দর্শনীয়, রক্ষ রক্ষণীয়, পুষ তোষণীয়, পূজ পূজি পূজনীয়, অর্চি অর্চনীয়, জাপি থেকে জাপনীয়, স্থাপি থেকে স্থাপনীয়, রোপি থেকে রোপণীয়, ক্ষেপি থেকে ক্ষেপণীয়, জ্ঞাপি থেকে জ্ঞাপনীয়, অধিপূর্বক ই যুক্ত অনীয়, অধ্যয়নীয়, অধ্যাপি যুক্ত অনীয়, অধ্যাপনীয়, পালি যুক্ত অনীয়, পালনীয়। যা আছে তোতা পাখির মতো মুখস্থ করো। একদম সোজা কথা বলে দিচ্ছি, তোতা পাখির মতো মুখস্থ করো যদি বাঁচতে চাও। কেন হলো, কি হলো, এখানে কেন আকার, এখানে কেন হস্রকার, ওটা বোঝার জন্য অনেক পরবর্তী অংশ আছে। আগে তোমার কাজ হলো এটা তোমার মনের মধ্যে যেন একদম বাচ্চাদের মাথায় যেমন গেঁথে যায় না, অজগর আসছে আয়ামটি খবর পেলে আয় মানে আমটি হয়, তেমনি এই অংশ তোমার মাথার মধ্যে গেঁথে যাবে, পুরোপুরি একদম রোপিত হয়ে যাবে, রোপণ হয়ে যাবে। এই মুখস্থ দরকার, মুখস্থ ছাড়া কেউ কখনো পরীক্ষায় পাস করতে পারে না। খুব সত্যি কথা, অনেকে বলে আমার মুখস্থ হয় না, আমি মুখস্থ করতে পারি না, সব পারে। মুখস্থ করতেই হবে তোমাকে। পরীক্ষা হলো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়ের মধ্যে, 2 ঘন্টা সময়ের মধ্যে গিয়ে তুমি চিন্তা করবে লজিক কি সেই কি, হবে না। এই অংশ তোমাকে মুখস্থ করতেই হবে। এটা শুনে আমাকে গালিগালাজ করতে পারলে ওপেন গালিগালাজ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এক সময় গিয়ে তোমার মনে হবে আমি যেটা বলেছিলাম সেটা ঠিক বলেছি। নৎ প্রত্যয়। কর্মবাচ্যে এবং ভাববাচ্যে ঋকারান্ত এবং হল অর্থাৎ ব্যঞ্জনান্ত ধাতুর উত্তরে নৎ প্রত্যয় হয়। দেখো, তব্য অনীয় যেমন বিরাট একটা ভাস জায়গার মধ্যে হয়, নৎ প্রত্যয় কিন্তু অনেকটা সংকীর্ণ জায়গার মধ্যে হয়। স্পেসিফিকলি ঋকারান্ত ধাতুর ক্ষেত্রে হবে এবং ব্যঞ্জন ধাতুর ক্ষেত্রে হবে, অন্য জায়গায় হবে না। ক্রিযুক্ত নৎ ধাতুটা কি আছে? কয়ে রি, বলেই দিচ্ছে ঋকারান্ত, দেখতে পাচ্ছ। দেখো এখানে কি আছে? তোয়াজ, লাস্টে কি আছে? বর্গের জয় হসন্ত। দেখো এখানে বলেই দিয়েছে যে ঋকারান্ত এবং ব্যঞ্জন বর্ণান্ত এই দুটো ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র নৎ প্রত্যয় হয়। আগে বেসিকটা বোঝো, তারপর বাকি ডিপে যাবো। আর শ্রীযুক্ত নৎ সমান কার্য, ধীযুক্ত নৎ সমান ধার্য, শ্রীযুক্ত নৎ সমান সার্য, স্মৃযুক্ত নৎ সমান স্মার্য, ভীযুক্ত নৎ সমান হার্য। ব্যঞ্জনান্ত কি হচ্ছে? বচ যুক্ত নৎ বাচ্য, সিচ যুক্ত নৎ সেচ্য, তোয়াচ যুক্ত নৎ ত্যায্য, যচ যুক্ত নৎ যাজ্য, যুচ যুক্ত নৎ যোজ্য, ভজ যুক্ত নৎ ভাজ্য, বুধ যুক্ত নৎ ভোজ্য, বুধ যুক্ত নৎ বদ্ধ, ছিদ যুক্ত নৎ ছেদ্য, ভিদ যুক্ত নৎ বেদ্য, বিদ যুক্ত নৎ বেদ্য, মন যুক্ত নৎ মান্য, ভক্ষ যুক্ত নৎ ভক্ষ, সস যুক্ত নৎ সাতশ, হস যুক্ত নৎ হাস্য, বহ যুক্ত নৎ বাহ্য। এই গুটি কয়েক, কিন্তু তোমাকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটি অংশ মুখস্থ করতে হচ্ছে। এইগুলো তো ইজি জিনিস, এইগুলো ছোটবেলা থেকেই জানি। অমুক স্যার এখানে অমুক ভাবে পড়িয়েছিল আমাকে, সেই স্যার আমাকে সেইভাবে পড়িয়েছিল, আমি কে কিভাবে পড়িয়েছিল আমি জানি না,
জানতে আমি চাইও না। আমি কিন্তু যেটা বলছি সেটা ভালো করে কান খুলে শুনে রাখো। প্রতিবর্ত ক্রিয়ার মতো এইগুলোকে ঝেড়ে মুখস্থ করে রাখবে, যে তোমার যদি কোনো কারণে বহযুক্ত নৎ সমান আসে কি হবে, তুমি বাহ্যটাই লিখো। বা বাহ্য যদি পরীক্ষায় দেয় ব্যুৎপত্তি কি বা বাহ্যপদটি সম্পন্ন হওয়ার জন্য কোন প্রত্যয় লেগেছে, তখন তোমার মাথার মধ্যে নৎ প্রত্যয়টাই কাজ করে। কেন হয়েছে কি হয়েছে এটা কেউ দেখতে যাবে না, তোমার কাছে কারেক্ট অ্যান্সারটাই প্রত্যেকে আশা করবে। কি বলছি বা বলতে চাইছি বুঝতে পারছো? হ্যাঁ দাদা। দেখো, নৎ প্রত্যয় পড়ে থাকলে পচ রুজ পড়ে থাকলে চ স্থানে ক হয় এবং জয় স্থানে গ হয়। এই যে চয়ের স্থানে ক হয় জয়ের স্থানে গ হয়, এরকম জিনিস তুমি সন্ধিতে পড়েছো বা শব্দরূপেও দেখেছো, অনেক জায়গায় দেখেছো। এরপরে তো আরো অনেক অনেক প্রত্যয় পড়বো, বা সত্যি সনন্ত জগন্ত নাম ধাতু অনেক কিছু পড়বো, সেখানে এরকম অনেকবার পড়বে কোথায় চয়ের স্থানে ক হয় জয়ের স্থানে গ হয়। এই জিনিসটা তুমি মনে রাখতে রাখতে একসাথে ব্রেন দেখবে তোমার আর কাজ করবে না। তোমাকে একটাই মনে রাখতে হবে, পজ যুক্ত নৎ সমান কি হয় পাক্য, রুজ যুক্ত নৎ সমান কি হয় রোগ্য। এই সূত্র বলে পদ যুক্ত ঘং সমান পাক হয়, তৎযুক্ত ঘং সমান ত্যাগ হয়। দেখো, এটা তুমি মনে রাখতে পারো, সঙ্গে একটা তোমার স্টক অফ কোশ্চেন বাড়বে। কিন্তু পচ যুক্ত নৎ সমান কি হয় পাক্য, আর রুজ যুক্ত নৎ সমান রোগ্য হয়, এটা তোমাকে ছেড়ে মুখস্থ করে রাখতে হবে। ন আবশ্যকে, আবশ্যক অর্থে বিহিত নৎ পরে থাকলে, আবশ্যক অর্থে বিহিত নৎ পরে থাকলে চ বর্গের জ স্থানে ক এবং গ হয় না। আবশ্যক অর্থ বিহিত নৎ প্রত্যয় থাকলে চ জ স্থানে ক গ হয় না। অবশ্য পাচ্য, অবশ্য বাচ্য, অবশ্য রচ্য। মানে দেখো, এই যে অংশটাই বলা হলো চয়ের স্থানে ক হয় আর বর্গের জ স্থানে গ হয়, সেটা যদি কোনো কারণে তার আগে অবশ্য আবশ্যক অর্থে কিছু একটা পদ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আর এই কটা হয় না, সেখানে কি হয়ে যায়, যেমন চ ছিল চয় থেকে যায়। অবশ্যপূর্বক পচ যুক্ত নৎ সমান কি হবে, অবশ্য পাক্য নয় অবশ্য পাচ্য। এই অংশগুলো খুব সোজা কিন্তু খুব কঠিন। এই লাইনটা বুঝতে পেরেছো, 16 নাম্বার পয়েন্টটা? না স্যার, আরেকবার বলুন। হ্যাঁ দাদা। আবশ্যক অর্থে বিহিত নৎ প্রত্যয় পরে থাকলে চ এবং বর্গের স্থানে ক আর গ হয় না, এটা এখানে বলা হয়েছে। তার আগের পয়েন্টে আমি যাবো সবার আগে। নৎ প্রত্যয় পরে থাকলে পচ রুচ প্রভৃতি ধাতুর উত্তর, প্রভৃতি কিন্তু বলেছে, শুধু এই দুটো নয়। চয়ের স্থানে ক, বর্গের স্থানে গ হয়। পদযুক্ত নৎ সমান কি হচ্ছিল পাক্য, রুচ যুক্ত নৎ সমান কি হচ্ছিল গ্রোগ্য। মানে দেখো, চয়ের স্থানে কি হয়ে গেছিল ক, আগেই বলেছে চয়ের স্থানে ক হয়, জয়ের স্থানে কি হয় গ হয় বলেছে। তাই পদযুক্ত নৎ সমান চয়ের স্থানে কি হলো কয় যে ফলা, পক্ষ হয়ে গেল, রুজের স্থানে রোগ্য হয়ে গেল। কিন্তু বলা হচ্ছে দেখো, আবশ্যক অর্থে বিহিত নৎ প্রত্যয় থাকলে চ এবং জয়ের স্থানে ক গ হয় না। অবশ্য পাচ্য, অবশ্য বাচ্য, অবশ্য রচ্য। অবশ্যপূর্বক পচ যুক্ত নৎ সমান কি হবে, অবশ্য পাক্য না অবশ্য পাচ্য? পাচ্ছ। বুঝতে পারলে জায়গাটা? এবার বাকিটা বাড়িতে পড়বে ভালোভাবে। 17 নাম্বার পয়েন্ট লক্ষ্য করো, নৎ প্রত্যয় পরে থাকলে জজ, জাজ, রুচ, প্রবোচ, রিচ,
স্থানে জ স্থানে ক আর গ হয় না। কোথায় হয় না কোথায় হয় এই যদি পড়তে থাকো না পাগলা হয়ে যাবে সময়। তোমার কাজ কি হবে? জজ যুক্ত নট সমান যাজ্য, জাত যুক্ত নট সমান যাচ্য, রুচ যুক্ত নট সমান রোচ্য, প্রবোধ যুক্ত নট সমান প্রবোচ্য, রিচ যুক্ত নট সমান অর্চ। এটাকে মুখস্থ করা। নট প্রত্যয় পরে থাকলে জাজ, জাজ, রুচ, প্রবোজ, রিচ এদের চ ও জয়স্থানে ক গ হয় না। এত কিছু মনে রাখতে পারবে না বাবু। মনে রাখতে পারলে মোস্ট ওয়েলকাম, খুব ভালো জিনিস। কিন্তু আমি যা দেখেছি তুমি যত বড়ই পণ্ডিত হও, যখন এরকম জিনিস পরের পর পড়তে থাকবো এগাতে থাকবো তখন কোথায় নথ কোথায় ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু তুমি যদি মাথার মধ্যে বারে বারে লিখে লিখে পড়ে রাখো জজ যুক্ত নথ সমান যাজ্য, জজ যুক্ত নথ সমান যাজ্য, চাচ যুক্ত নথ সমান যাচ্য, রুচ যুক্ত নথ সমান রোচ্য, এই যে জিনিসটাকে পড়ে পড়ে অভ্যাসের দ্বারা লিখে লিখে পড়ে পড়ে মুখস্থ করে রাখতে পারো, তাহলে তোমার ভুল হওয়ার কোনো জায়গা নেই। এই যে আর্য, এই পদটা এসএসসি তে মনে হয় 3 পড়েছে মিনিমাম। অচয়রেব ফলা অর্চ বুৎপত্তি কি বা রিচ যুক্ত নথ সমান কি? 99% ছাত্রছাত্রী ভুল করে দিয়ে আসে। মুখস্থ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। ওই স্যার ভালোভাবে বুঝিয়েছে, সেই সংস্থা ভালোভাবে বুঝিয়েছে, বাবু বুঝতে সব, তোমারও যথেষ্ট ম্যাচিওর ব্রেন হয়েছে, তুমিও বুঝতে পারছো, আমি না পড়ালেও তুমি বুঝতে পারো। কিন্তু তোমার যেটা ভুল হয় সেটা বলে দিচ্ছি। এই সব জিনিস পড়ে তুমি কিছুটা মাথার মধ্যে রাখতে পারো ঠিকই, কিন্তু পরীক্ষা হলে গিয়ে এইসব জিনিস কিন্তু কোনো কাজ করে না। পরীক্ষা হলে কি এইসব জিনিস কোনো কাজ করে না, তুমি কাজ করতে পারবে না মাথায় রেখে এগুলো জিনিস। খুলেই বলছি, এর পরীক্ষা নয়, কেন হচ্ছে কি হচ্ছে তার উপরে ব্যাখ্যা লিখবো। পরীক্ষা হলে কি তুমি এই জিনিস মনে রাখতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমাকে দাঁড়িয়ে। তোমার কাছ থেকে 2 মাস পরে গিয়ে এখান থেকে কোশ্চেন করো, তখন তুমি বলবে, কি কেন হয়েছিল বলো তো, তখন তুমি পারবে না বলতে। কিন্তু তুমি যদি অভ্যাসের দ্বারা এটা মুখস্থ করো, যেমন ভাবে নলশব্দ মুখস্থ করেছি ছোটবেলা থেকে, এইভাবে যদি মুখস্থ করে এইগুলোকে যশযুক্ত নথ সমান যাজ্যা, যাচযুক্ত নথ সমান যাচ্য, রুচযুক্ত নথ রোচ্য, প্রবোচ প্রবোচ প্রবাচ্য, রিচ আর অর্চ, এইভাবে যদি মুখস্থ করে এটাকে তোমার মাথার মধ্যে একটা সিস্টেমেটিক প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে ঢুকিয়ে দিতে পারো, তাহলে তোমার কাজ শেষ। 2 বছর পরে জিজ্ঞাসা করবে, ওটাই বলবো উত্তর। এবং যারা মুখস্থ করতে পারে ওইভাবে তারাই পায়। আমি বলছি, ও খুব ভালো স্টুডেন্ট, সে খুব ভালো স্টুডেন্ট, তাই সে পেয়েছে, সেটা যেমন সত্যি কথা, তার চেয়ে বড় কথা সে ভালোভাবে মুখস্থ করেছে, এটা তার চেয়ে বড় সত্যি কথা। কারো কোনো জিজ্ঞাসা আছে এর মধ্যে? কোনো আমার কথার প্রতি কারো কোনো জিজ্ঞাসা আছে? না সবাই ঘুমিয়ে গেল? না স্যার, এগিয়ে যান। আমরা আছি। অর্থ বিশেষে নথ প্রত্যয়ের পরে বজ, ভুজ, জুজ প্রভৃতি ধাতু চ স্থানে ক ও জ স্থানে গ হয়। বজ যুক্ত, দেখো পদ সমুদায় অর্থে বজ যুক্ত, দেখো এখানে বলো অর্থ বিশেষে, মানে এটা হলো অর্থ পার্থক্যের একটা জায়গা। বচ পদসমূহ অর্থে, বচ যুক্ত নথ সমান কি হচ্ছে বাক্য, ভোগ অর্থে কিনা ভুজ যুক্ত নথ সমান কি হচ্ছে ভোগ্য, জুজ অর্হ অর্থে যোগ্য, নিপূর্বক জুজ করতে পারছে না তো নিয়োগ্য, কিন্তু বচনীয়, বচনীয় অর্থে বচ যুক্ত নথ সমান কি হচ্ছে বাচ্য। তাহলে বাবু এখানেও বচ যুক্ত নথ সমান হচ্ছে বাচ্য, আর এখানেও বচ যুক্ত নথ কিন্তু হচ্ছে কি বাক্য। তাহলে অর্থভেদে যেখানে পদসমূহ প্রয়োগ করি সেখানে আমরা কি বলি বাক্য, মানে বাক্য রচনা যে করি আমরা, সেন্টেন্স তৈরি করি। আর যখনই বচনীয় অর্থাৎ বলা উচিত বা যোগ্য অর্থ, তখন কি হয়ে যাচ্ছে বাচ্য। ভক্ষ্য মানে যা খাওয়ার যোগ্য, ইটেবল, সেই অর্থে ভূযুক্ত নথ সমান কি হচ্ছে ভক্ষ্য। ভোজ্য সক্য দুটোই হচ্ছে, দেখতে পাচ্ছ, ভূযুক্ত নথ সমান কি হচ্ছে না ভোজ্য। সক্য অর্থে নিপূর্বক জুজ নিযোজ্য, প্রপূর্বক জুজ যুক্ত নথ প্রযোজ্য ঋত্যস্থলে। খুব গুরুত্ব দিয়ে পড়বে, দেখো আমার এই জেরক্সের মধ্যে দেওয়া আছে, খুব ভালো করে দাগ দেওয়া আছে।
স্যার ওখানে ওই অর্হ মানে কি? কোনটা? ওই জুজ এর পাশে দেয়া না অর্হ অর্থে? কোথায় বলো তো? ওই পয়েন্ট ৭ নাম্বার পয়েন্ট দিচ্ছি স্যার। বচ বাক্য উম পদ ৪ সমুদয় নাম্বার অর্থে লাইন। কোন জায়গাটা জায়গাটা কোথাও খুঁজে পাচ্ছি না আমি। স্যার ওই পাশে যেটা ৪ আছে স্যার, নাম্বার লাইন। অহর অর্থে জুজ হ্যাঁ, যুক্ত এই প্রথম অর্থে জুজ ভোগ্যর বলে। ভোগ্যর পরেরটাই। হ্যাঁ, হ্যাঁ। জুস থেকে যোগ্য নিপূর্বক ওই দিয়ে যে ওই জজের পাশে ব্র্যাকেটে লেখা রয়েছে না অর্হ অর্থে অর্হ মানে কি? হ্যাঁ, হ্যাঁ। উপযুক্ত, উপযুক্ত। আচ্ছা। হ্যাঁ উপযুক্ত, ঠিক 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 উপযুক্ত। এটা আমি এক সময় ডিকশনারি দেখে কাউকে বলেছিলাম। এই কোশ্চেনটা আমাকে কেউ করেছিল পড়ানোর সময় ঘরে, আমি ডিকশনারি থেকে উত্তরটা বলেছিলাম। উপযুক্ত বা সে এই কাজে পারদর্শী এইরকম অর্থটা হয়। পরে দেখো অমা শব্দ সহার্থক, অমাপূর্বক বসিযুক্ত নথ কালাধিকরণে অমা সহ সেখানে কি হচ্ছে অমাবস্যা, অমাবস্যা বা অমাবাস্যা। এই ব্যুৎপত্তিগুলো দেখে নিও আগে, প্রথমে এক রাউন্ড কালকে মুখস্থ করে নাও, দেখে নিও আগে, তারপর এখানে কি রহস্য হয় কোশ্চেন দিলে বুঝতে পারবে। না কোশ্চেন দিলে এগুলো বুঝতে পারবে না। তোমাদের আমি যেটুকু বললাম সেটা কি, যা যা দেখালাম এখানে দেখো, তব্য, অনিয়, নথ, ইয়ত, সবগুলোতে কিন্তু কি হবে, জ ফলার যোগ হচ্ছে। এই যে রূপগুলো আসছে সেই রূপগুলোকে কিন্তু তোমরা সবার আগে মুখস্থ করো, হালকা ভাবে নয়, খুব ডিপলি। তোমাদের কি, তোমরা যদি কাউকে ধরতে বলো না, তোমাদের আশেপাশে কেউ থাকে না, ধরতে বলো, যে জিজ্ঞাসা করে এই কোশ্চেন ঠিকঠাক বলতে পারি কিনা, তুমি নিজেদের কোন জায়গায় হাফ ভুল বলে দিচ্ছ। যেগুলো নিতান্ত পরিচিত ধাতু সেগুলো বাদ দিয়ে বাকি অর্ধেক ভুল বলে দিল। চোরাবালির মতো ট্র্যাপ লুকিয়েছে এর মধ্যে পুরোটা। এই যে জট প্রত্যয়, তব্বনীয় নদ জট জট, জট হ্যালো, প্রত্যয়কে সহজে জ বলা হয়। যদি হ্যালো স্যার। হ্যাঁ বলো, কে বলছো? স্যার আমি বলছি মমিতা। হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি পানি নিয়মে স্যার অমাপূর্বক বসযুক্ত নথ আছে, আর হ্যাঁ এখানে বসিযুক্ত নথ করা আছে। মানে পানি নিয়মে বসযুক্ত নথ আছে, তো বসযুক্ত নথ হবে। এটা অ্যাকচুয়ালি মূল ধাতু হলো বস, কিন্তু এখানে বসি করে জানো তো, দেখো লেখা আছে কালাধিকরণ, দেখতে পাচ্ছ? হ্যাঁ। তাই বসি কথাটা প্রয়োগ হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু বস। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। হ্যালো স্যার, বলো। আপনি তো আগে ওটা আমাদেরকে বসই বলেছিলেন, বসিটা হস্যইকারটা কেটে লিখতে বলেছিলেন অমাপূর্বক বসযুক্ত ন দিয়ে প্রিয়াম টাপ করে অমাবস্যা হচ্ছে। ওটা হলো আপনি তো ব্যুৎপত্তির ক্ষেত্রে, এখানে দেখো বাক্যটার মধ্যে কি দেওয়া আছে, দেখো তো একবার। আর অমাসহ আপনি দুটো বসত, লিখেছিলেন, একটা স্ত্রিয়াম টাপ করে অমাবস্যা, আরেকটা হচ্ছে শুধু অমাপূর্বক বসযুক্ত নদ করে অমাবস্য। কথাটা শেষ করতে দাও আমার। এখানে ও বসি কথাটা কেন দিয়েছে দেখো, বসিযুক্ত নথ, এখানে অ্যাকচুয়ালি বসিটা কেন দিয়েছে দেখো, অমাসহ বসত অশ্বাং চন্দ্রার কৌ। অমাবস্যা তিথিটা কখন হয়, যখন অ্যাস্ট্রোলজি মতে একই ঘরের মধ্যে চন্দ্র এবং সূর্য একত্রে অবস্থান করে, তাকে বলা হয় অমাবস্যা তিথি। এই যে কালাধিকরণ কালকে বোঝাচ্ছে, তাই এখানে বসি কথাটা প্রয়োগ করেছে। এবার ধরো কোনো কারণে অমাবস্যাটা তোমার ব্যুৎপত্তি এলো পরীক্ষায়, ঠিক আছে, কোনো কারণে পরীক্ষায় এর অমাবস্যাটা ব্যুৎপত্তি এলো, সেক্ষেত্রে তোমার কিন্তু অমাপূর্বক বসযুক্ত
নথ দিয়ে স্ত্রিয়াং টাপ আনতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা এবারে? ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ দাদা। পূর্ণেন্দু, হ্যাঁ স্যার বলুন। বুঝতে পারলে এবারে ব্যাপারটা? এখনো ক্লিয়ার হলো না, মানে কালাধিকরণে বসি হচ্ছে আর নর্মাল অমাবস্যা যখন ওটা কি বোঝাচ্ছে তার জন্য বস হচ্ছে, আমি ওটা এখনো বুঝতে পারলাম না। এই জায়গাটাকে তুমি একটা অংশের মধ্যে ফেলো আগে, যেটা ব্র্যাকেট করলো। অমা শব্দ সহার্থক, অমাপূর্বক বসি যুক্ত নথ কালাধিকরণে। এখানে কাল বোঝাচ্ছে বলে এটাকে বসি প্রয়োগ করেছি আমরা, ঠিক আছে? অ্যাকচুয়ালি মূল ধাতু কিন্তু বদ অন্তেশ্ব হসন। অমা সহ বসত অশ্বান চন্দ্রার্ক। মূল উৎপত্তিটা কিন্তু হয় অমাপূর্বক বস নথ অমাবস্য, তার সঙ্গে কি যোগ করতে হয়? যেহেতু এটা তিথি স্ত্রীলিঙ্গ, তাই এখানে কি যোগ করতে হয়? টাপ করতে হয়। তাহলে অমাবস্যা পদটা আসে। এবার তোমাদের বসিটা কেন কাটিয়েছিলাম তোমার মনের মধ্যে আসছে যে তুমি যদি পরীক্ষা হলে কোনো কারণে বসি ধাতু লিখে দাও তাহলে কিন্তু জিনিসটা তোমার ভুল হয়ে যাবে। বসি কোনো ধাতু নেই, এখানে কালাধিকরণ বলতে এখানে সপ্তমী বসি কথাটা প্রয়োগ করা হয়েছে। বুঝতে আচ্ছা পারলে? আচ্ছা, হ্যাঁ সপ্তমী বিভক্তি প্রয়োগ করা ঠিক। হুম, এবার বুঝতে পারছি। যৎ প্রত্যয় জ থাকে দেখ। আমি এটা আরেকবার এই জায়গাটা আমি নিজেও বহুদিন পড়িনি, আমি আরেকবার কোনো ভালো বই থেকে দেখি, পারলে পারলে এখানে কোশ্চেন দু তিনটা দিলে জিনিসটা ক্লিয়ার হবে। কারণ এই সংস্কৃত ব্যাকরণ এমন জিনিস, যদি কোন জিনিসটা একটু হালকাভাবে পড়া হয়ে যায় সে ব্যাপারটা পুরো ভুলে যায়, মানে আউট হয়ে যায়। আমি আরো একবার দেখি ব্যাপারটা, কিন্তু ব্যুৎপত্তিটা এটা একদম কনফার্ম, ঠিক আছে? অমাপূর্বক বসযুক্ত নথ যুক্ত ট্যাপ, এটা একদম কনফার্ম। যৎ প্রত্যয় তব্বনীয় নথ যৎ, কর্মবাচ্যে এবং ভাববাচ্যে স্বরান্ত ধাতুর উত্তরে যৎ প্রত্যয় হয়। কোন ধাতুর উত্তরে? স্বরান্ত, মানে স্বরবর্ণ যা শেষে আছে। খণ্ডের তো ঈদ হয়, মানে বাদ যায়, জ থাকে। চি যুক্ত যৎ চেয়, জি যুক্ত যৎ জেয়, নিযুক্ত যৎ নেয়, সুযুক্ত যৎ, আর কিন্তু শ্রেয় হয়নি, কি হয়েছে? শ্রব্য। ভূযুক্ত যৎ ভেয় নয়, ভব্য হয়েছে। আমি কেন তোমাদেরকে বারে বারে বলছি বলো তো এই জিনিসটা, যে তোমাদেরকে এনি হাও মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে প্রচুর সমস্যায় পড়বে। যদি মুখস্থ না করো খুব সমস্যায় পড়বে। বাঁচার পথ একটাই পরীক্ষা, এই ক্ষেত্রে মুখস্থ। কিন্তু আবশ্যক বা অবশ্যম্ভাব্য অর্থে হস্য বর্ণান্ত ধাতুর উত্তরে যৎ না হয়ে নথ হবে। কিন্তু আবশ্যক বা অবশ্যম্ভাব্য অর্থে হস্য বর্ণ ধাতুর উত্তরে যৎ না হয়ে নথ হয়। লু থেকে লাভ্য, পু থেকে পাব্য, অন্যত্র লভ্য বা পব্য হতো। এই জায়গায় বুঝতে পারবে না সহজ। কিন্তু আবশ্যক বা অবশ্যম্ভাব্য অর্থে হস্য বর্ণ ধাতুর উত্তরে যৎ না হয়ে নথ হয়। দেখো, নথ প্রত্যয় আমরা কি পেয়েছিলাম? কোথায় নথ প্রত্যয় হয়? ঋকারান্ত এবং ব্যঞ্জন ধাতুর উত্তরে, ঠিক আছে? স্বরবর্ণের মধ্যে শুধু ঋকারের কথা বলেছিল, মনে পড়ছে? এবার দেখো চলে আসে এখানে আবার, কোথায় গেল গো?
এই যে, কিন্তু আবশ্যক অর্থে বা অবশ্যম্ভাব্য অর্থে হস্য বর্ণ ধাতুর উত্তরে যদ না হয়ে নদ হয়। তাহলে নদ প্রত্যয় কি শুধু ঋকারান্ত বা ব্যঞ্জন ধাতুর উত্তরে হয়? অন্য কোনো স্বরান্ত ধাতুর উত্তরে হয় কি হয় না? আমার কথাটা বুঝতে পারলে? কেউ কি আছো আদৌ লাইনে, না সব পালিয়ে গেছি খেতে? হ্যাঁ স্যার, হ্যাঁ, হয়। আছে আছে স্যার। খাওয়া দাওয়া করে যাই করে কানে হেডফোনটা গুঁজে রাখো, তবে কাজে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখতে পেলাম নথ প্রত্যয় সম্বন্ধে প্রথমে হেডলাইন করে বলে দিয়েছিল রিকারান্তর ক্ষেত্রে হয়, আর কোথায় হয়? ব্যঞ্জনান্ত। ব্যঞ্জনান্তর ক্ষেত্রে হয়। কিন্তু এই ক্ষেত্রে আবার বলে দিলাম কোনটা না, এই ক্ষেত্রে বলে দেওয়া হলো স্পষ্ট ভাবে যে হর্ষ মানে এখানে দেখানো হলো যে আবশ্যক বা অবশ্যক হর্ষবর্ণ ধাতুর উত্তরে যদ না হয়ে নদ হয়। লাভ্য এই পত্রে আসতে গেলে লুর সঙ্গে নথ প্রত্যয় করে, যত প্রত্যয়ের মধ্যে থাকলেও নয় এটা। আচ্ছা, পু থেকে কি হচ্ছে? প্রাপ্য হচ্ছে। অন্য তো লব্য আর পব্য হয়, অন্যটা কি সেটা পরে বলবো। এতটা বুঝতে পেরেছো 21 নাম্বার পয়েন্টটা? মানে স্যার, লু যুক্ত নদ করে লাভ্য আর পু যুক্ত নদ করে পাব্য, তাই তো? ইয়েস, এইটা তোমার মাথায় রাখো, আপাতত এটা তোমার মাথার মধ্যে রাখো। শুধু একটাই কথা বলছি, এটা হলো নদ তব্য নিয়ে নজরত কপে হলো ফার্স্ট রাউন্ড চলছে। সে ভোট গণনা যেমন হয় না 6 রাউন্ড 7 রাউন্ড, যদি পরীক্ষা পিছিয়ে যে কত রাউন্ড হবে, তারপর কত বইয়ের পিডিএফ দেবো। এবার সুবিধা হয়েছে অনলাইনে একটা কি বলতো, 1000টা বইয়ের পিডিএফ দিয়ে যাচ্ছে। তাহলে সে লব্য আর পব্যটা কিভাবে আসছে? লু আমি যুক্ত আগে যত। আমি আগে ওটাকে ব্র্যাকেট দিয়ে সাইড করে দিচ্ছি, এখন পড়বো না, পরে পড়বো। শুধু তুমি লাভ্য আর প্রাপ্যটা কোথায় হচ্ছে মনে রাখবে, নথটা দিয়ে লাভ্য হচ্ছে, আর আর হচ্ছে কিনা প্রাপ্যটাও পুর সঙ্গে নথ করে হচ্ছে, এটা মাথায় রাখবে। ওই লব্য আর পব্য কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে পরে আসবে। শুধু তাই নয়, এই যে লাভ্য আর প্রাপ্য এটা কোন জায়গায় হবে নথ প্রত্যয়? আবশ্যক বা অবশ্যম্ভাবী যেখানে বোঝাবে সেখানে হবে, অন্য কোথাও হবে না। নথটা সাধারণত এখানে হয় না। নথ প্রত্যয় কোথায় হয় স্বরবর্ণের ক্ষেত্রে? শুধু ঋকারান্ত স্বরান্ত ধাতুর উত্তরে হয়, যেখানে অবশ্য বা অবশ্যম্ভব সেই অর্থে হয়। এখানে অবশ্যম্ভব মনে রাখার দরকার নেই, শুধু টুক করে এই যে লাভ্য আর প্রাপ্য এই দুটোকে লিখে নাও। লিখে নিয়ে কোথায় জয়েন্ট করো? এই যে নদ আছে না, এর আশেপাশে তোমাদের যে পিডিএফ আছে সেখানে কোথাও জয়েন্ট করে রাখো লিখে, যাতে তোমার মাথার মধ্যে এই ভুলটা না হয় কখনো। কি বলতে চাইছি বুঝতে পারলে ব্যাপারটা? কি ব্যাপারটা বলছি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, যৎ প্রত্যয় পরে থাকলে ক্ষি ধাতু জি ধাতু সক্ষ অর্থ বোঝালে একার স্থানে অজ আদেশ হয় নিপাতনে। খেতুম সক্ষম ক্ষয়্যা, যা ক্ষয় করা যায়, যেতুম সক্ষম ইয়্যা, যা জয় করতে পারা যায়। কিন্তু খেয়, যা ক্ষয় করা উচিত, যেও, যা জয় করা উচিত, যেটা খেয়ং পাপং জেয়ং ইত্যাদি গুলো পাচ্ছি আমরা। তাহলে দেখো এখানে ছোট্ট করে একটা কথা, এইটুকু অংশ বলবো আগে আমি। এখানে আবার একটা ব্র্যাকেট দিচ্ছি, দেখো এতটা একটা ব্র্যাকেট। যৎ প্রত্যয় পরে থাকলে ক্ষি ধাতু আর জি ধাতু সক্ষ অর্থ বোঝালে, কি বোঝালে? একার স্থানে অয় আদেশ হয় নিপাতনে। ঠিক আছে, খেতুম সক্ষম খজ্জ, এটা এক কথায় প্রকাশ পড়ে কি পড়ে না? নিশ্চয়ই তোমরা দেখেছো খজ্জ। যেতুম সক্ষম যজ্জ, এটা এক কথায় প্রকাশ পড়ে কি পড়ে না? পড়ে তো।
এখানে কোন প্রত্যয় যোগ হয়েছে? যৎ প্রত্যয় যোগ হয়েছে। আচ্ছা, যৎ প্রত্যয়ের মূল ফান্ডা কি ছিল? কর্মবাচ্য বা সরান ধাতুতে যৎ প্রত্যয় হয়। দেখো, সরান্ত কি ধাতু আছে? জি ধাতু আছে। সক্ষ অর্থ বোঝালে একার স্থানে অয় আদেশ হয় নিপাতন। তাহলে দেখো, খেতুম সক্ষম খজ্জিয়া খাইয়া, জেতুম সক্ষম ইয়াজিয়া, এই সবগুলো কিন্তু কিসে হচ্ছে? নিপাতনে সিদ্ধ যৎ প্রত্যয়। তাহলে এই খেয়োটা আর এই জেওটা এটা কিভাবে হচ্ছে? কেউ বলতে পারবে? এতজন তো আছে, 34 জন আছে, আমি দেখলাম এক্ষুনি। এই খেয়োটা জেওটা কিভাবে হচ্ছে? এখানে কোন প্রত্যয় যোগ হচ্ছে? কেউ বলতে পারবে? স্যার নথ আমি নথ হবে না। হোমওয়ার্ক দিচ্ছি। এই যে লব্য কিভাবে হলো আর পব্য কিভাবে হলো, হোমওয়ার্ক। এখনো পর্যন্ত হোমওয়ার্ক দেওয়া শুরু করিনি। এই অংশটা HW, আর এই অংশটা তোমাদের HW দিলাম। তোমরা কত বই তোমাদের কাছে আছে খুঁজে দেখো, জ্ঞানের পরিধি বাড়বে। ঠিক আছে? স্যার লব্য আর পব্যটা যশ প্রত্যয় করেই হচ্ছে। আমি পরের দিন জিজ্ঞাসা করবো, কালকে তো আবার ক্লাস নেবো, কালকে জিজ্ঞাসা করবো, চিন্তা নেই। 24 ঘন্টা সময় দিচ্ছি, অনেক বই আছে। আরো যদি পিডিএফ চাও, আমি আরো গ্রুপে সমস্ত বই পিডিএফ দিয়ে দেবো। কৃতপত্র যা আছে বলো, পাণিনির শব্দশাস্ত্র, যতটা সহায়িকা বই আছে সব সহায়িকা বই সব দিয়ে দেবো। না না স্যার, বেশি পিডিএফ দিয়ে লাভ নেই, আমাদের যেটুকু পড়বে সেটুকু দিলেই হবে। স্যার আজকেই বলে দিন। না, না, সবকিছু আর হোমওয়ার্ক পারবো না স্যার, সময় পাই না এমনিতেই। সবকিছু মুখে ভাত খাইয়ে দিলে হয় না। যে বাচ্চাকে ছোটবেলা থেকে বেশি লোক খাওয়ায়, ঘরের লোক বসে বসে খাওয়ায়, সে না ভবিষ্যতে ব্যাংলার মতো খাই দেখবে। একটু জিনিস শেখো, বইপত্র উল্টে অনেক কিছু শিখবে। কোনটা ইম্পর্টেন্ট জায়গা সেটা বলে দিচ্ছি। আরে ভালো করে দেখো দেখি, তোমাদের কখনো পরীক্ষায় ব্যুৎপত্তি হিসেবে খজ্জ কেন দেয়নি, এক কথায় প্রকাশ কেন দেয়? চিন্তা করো, এই কোশ্চেন মাথার মধ্যে কখনো কাজ করেছে? খেতুম সক্ষম খজ্জ, জেতুম সক্ষম যজ্জ, এই জিনিসটা এক কথায় প্রকাশ জীবনে কতবার পড়েছো বলো? কিন্তু যদি একটু উল্টে পাল্টে দেখো, খজ্জ যজ্জ এগুলো ব্যুৎপত্তি কখনো দেয় না। কারণটা কি বলতো? আমি একটা ক্লু ধরিয়ে দিলাম তোমাদেরকে। যৎ প্রত্যয় পরে থাকলে কি ধাতুর সক্ষ অর্থ বোঝালে একার স্থানে অজ আদেশ হয় নিপাতনে। এই নিপাতন জিনিসটা খুব ক্রিটিক্যাল জিনিস মনে হয়। কেতুম সক্রম ক্রজ্য, স্যার বলো। স্যার বলছি যে স্যার ওই এই যে খেয়োটা ওইটা ওইখানে আগে লাইন তো সক্য অর্থ বোঝালে ওই যৎ প্রত্যয়টা হবে, এটা না বোঝালে তাহলে এটা খেয় হবে, মানে উচিত অর্থে এই অর্থে বোঝাচ্ছে কি? না, অর্থের জন্য বলছি না। না, ওটা তো সক্য অর্থ বোঝাচ্ছে না, তাই এটা যৎ প্রত্যয় তো হবে। দেখো, এটাও যৎ প্রত্যয় হচ্ছে, হুম। এটাও যৎ প্রত্যয় হচ্ছে। এক্ষুনি শোভা বলছিল সম্ভবত, যা শুনছিলাম আমি। এটাও যৎ প্রত্যয় হচ্ছে, অ্যাকচুয়াল রূপটা ওইটাই হচ্ছে। ঠিক আছে? কিন্তু এটা হলো তার কি, নিপাতনে হয়। দেখো লেখা আছে, কিসে হয়? নিপাতন। নিপাতন মানে কি? যেটা হওয়া উচিত নয়, কিন্তু কোনো পণ্ডিত বা কোনো ঋষি বা কেউ একটা বিশেষ ব্যক্তি প্রয়োগ করে গেছে। খজ্জটাও হচ্ছে ওই প্রত্যয় দিয়ে, আর খেয়টা হচ্ছে একই প্রত্যয় দিয়ে। বুঝতে পারলে এবারে? হ্যাঁ স্যার। যৎ প্রত্যয় পরে থাকলে ক্রিধাতুর সক্ষ অর্থ বোঝালে একারের স্থানে অয় আদেশ হয় নিপাতনে। ক্রেতুম সক্ষম ক্রজ্য, ক্রেতার জন্য লেখা আছে, দেখো, ক্রেতার ক্রয়ের জন্য প্রসারিত সজ্জিত পণ্য যা ক্রয় করতে পারা যায়
কিন্তু ক্রেয় কি করা হচ্ছে? ক্রয় করা উচিত অর্থে। দেখো তাহলে ক্রজ্য আর ক্রেয় অর্থ পার্থক্য এখান থেকে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো? ক্রি ধাতু কয়টা ফলা দীর্ঘ ক্রি ধাতু, ক্রিযুক্ত যৎ সমান কি হচ্ছে? ক্রজ্য। আর কি হয় না? ক্রেয়। এই অর্থ পার্থক্য হিসেবে চিরকাল পড়ে এসছো এটা। কোনটা ক্রজ্য? না ক্রেতার ক্রয়ের জন্য সজ্জিত পণ্য, আর এটা হলো ক্রয় করার যোগ্য বা ক্রয় করা উচিত যেটা। দুটোই কোন পদ্ধতি দিয়ে উৎপন্ন হচ্ছে? যৎ পদ্ধতি থেকে উৎপত্তি হচ্ছে। কিন্তু দুটোর প্রয়োগ মানে একটা নিপাতন সিদ্ধ পথ আর একটা কিন্তু নরমাল। পড়বে পড়বে ভালো করে পড়বে, এই জায়গাটা সবচেয়ে টাফ জায়গা এটা। ঈদ জ্যোতি যৎ প্রত্যয় পরে থাকলে ধাতুর অন্তঃস্থিত আকারের স্থানে একার হয়। গা যুক্ত জ্বর দেহ, গা স্থানে গেয়, পা স্থানে পেয়, স্থা স্থানে স্তেয়, মা স্থানে মেয়, হায় যুক্ত জ্বর হেয়, ধা যুক্ত জ্বর ধেয়। সজ্জা কথা মুখস্থ। কর্মবাচ্যে এবং ভাববাচ্যে, কর্মবাচ্যে এবং ভাববাচ্যে শক সহ উপধায় অকারে যুক্ত প বর্গা ধাতুর উত্তরে যদ হয়। এই এত কোথায় উপদা হয় কোথায় এ হয় অত মনে রাখতে পারবে না। ক্লিয়ার বলে দিচ্ছি। আমার এই কথা শুনে তোমাদের অনেকেই ধারণা হবে স্যার মনে হয় মূর্খের মতো বলে দিচ্ছে। আমি কিন্তু বাস্তব দাঁড়িয়ে তোমার কি সিচুয়েশন হবে সেটাকে বলছি কথাটা আমি। শক যুক্ত যৎ শক্ক, সহযুক্ত যৎ সহ্য, সবযুক্ত যৎ সপ্প, রব রব্ভ, লবযুক্ত যৎ লভ্য, গমযুক্ত যৎ গম্য, নমযুক্ত যৎ নম্য, রমযুক্ত যৎ রম্য। উপধার অকারে যুক্ত না হলে কুপ, কপ্প, গুপ, গোপ্প। যৎপত্যের এই রূপগুলো মুখস্থ করো। কর্তৃবাচ্যে ও ভাববাচ্যে উপসর্গহীন গদ মদ চর যৎপ্রত্যয়। গদযুক্ত যৎ কি হচ্ছে? গদ্য। মদযুক্ত যৎ মদ্য, চর্যযুক্ত চর্য। কিন্তু উপসর্গ পূর্বে থাকলে কি হয়? খুব ভালো করে আন্ডারলাইন করা আছে, নথ প্রত্যয় হয়। নিপূর্বক গদযুক্ত যৎ নিগাদ্য, প্রপূর্বক মদ প্রমাদ্য, বিপূর্বক চারযুক্ত যৎ। কতবার এসেছে বিচার্য? বলো এই কোশ্চেনটা কতবার এসেছে? খুলে দেখবে, দেখিনি একবার। বিচর যৎ না নথ কি হবে? নট। বুঝতে নট। পারলে? নিযম নথ কি হবে? নিজাম্য। দেখো বলছে আং পূর্বক চর ধাতুর কর্মবাচ্যে ও ভাববাচ্যে যৎ প্রত্যয় হয়। আং পূর্বক চর ধাতুর কর্মবাচ্যে ভাববাচ্যে যৎ প্রত্যয়। আপূর্বক চর যুক্ত যৎ কি হচ্ছে? আচার্য, গন্তব্য, দেশ। কিন্তু গুরু অর্থে অন্য উপসর্গপূর্বক নথ প্রত্যয় করে আচার্য হয়। আপূর্বক চর যুক্ত নথ আচার্য। সোজা কথাই বলছি, যদি তোমাদের কারো কাছে এসএসসি কোশ্চেন থাকে, এই কোশ্চেনটা কতবার এসছে দেখবে দেখিনি একবার। আপূর্বক চরযুক্ত যদ আর আপূর্বক চরযুক্ত নদ, খুলে দেখবে তো এই কোশ্চেনটা কতবার এসছে। এসএসসির মেগা হিট কোশ্চেনের মধ্যে এই কোশ্চেন, এই কোশ্চেন। সাত থেকে আটবার এসছে মিনিমাম, যদি 10বার এসএসসি পরীক্ষা হয়। পুরো চোখের মধ্যে এমন ভাবে সেট করে নাও যেমন তোমার ঘরের মধ্যে কোথায় কোন সুইচ বোর্ড আছে তোমার সেট আছে। অন্ধকারে হাত বাড়ালে ফ্যানেতে পড়বে, লাইটেই পড়বে,
ঠিক তেমন এইগুলো আচর্য, আচর্য, আচরণ, আচার্য। কি বলতে চাইছি বুঝতে পারছো? কেউ কি আছে না নেই লাইনে? হ্যাঁ স্যার বুঝেছি। আছি। তুমি অনেক কিছু জানতে পারো, অনেক অনুবাদ করতে পারবে, তুমি অনেক কিছু সাহিত্যের উত্তর ভালো দিতে পারবে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে না, তুমি যত বড় পণ্ডিত হও, তখন একবার আচার্য যখন পরীক্ষায় পড়বে, এটা যত না নথ, যত না নথ, কোনটা যে হবে, এত পড়ে এলাম তবুও মনে করতে পারছি না, দিয়ে গিয়ে যতে রাইট দিয়ে -1, বুঝতে পারলে? আমি প্রথম থেকে কি বলছি, এখানে প্রত্যেকটি যতগুলি উৎপত্তি আছে, যেন কোনোভাবে তোমার ভুল হওয়ার জায়গা না থাকে, এতটাই মুখস্থ কর। কেন হচ্ছে, কি হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, ইট ঠিক অনিট, গুলি মারো, পুরোপুরি তোমাকে মুখস্থটা এমন লেভেলের করতে হবে যেন একদম সঠিক জায়গায় গিয়ে তোমার চোখটা পড়ে। সে ব্যাকরণে বিরাট ভালো, সে প্রচুর এখানে পড়েছে, সে ওখানে পড়েছে, যে যেখানেই পড়ুক, পড়তে তোমাকে হবে। আমি বারে বারে বলছি, এগুলো ভুল হওয়ার জায়গা। আজকে আমার কথাটা অনেকে হালকা মনে হচ্ছে, পরীক্ষা হলে গিয়ে আমার কথাটা বারে বারে মনে পড়তে বাধ্য, আমি বলে যাচ্ছি তোমাকে। ভুল করবেই, করবেই, হস্তইকার দিয়ে বলছি। ভুল করবেই সেখানে, একদম হস্তইকার দিয়ে বলছি, ভুল করবে তোমরা। সুরজিৎ লাইনে আছো? হ্যাঁ আছি স্যার। বুঝতে পারছো পড়াশোনা যা পড়াচ্ছি? হ্যাঁ স্যার। কি মাথায় থাকো এখন? স্যার হ্যাঁ নর্থে স্যার। বিতর্কটা হয় না না স্যার? কিসে? আচার্য যখন আচর নথ করা হলো তখন বিসর্গটা হবে না তো? আরে না না, ওরকম ফ্যাক্টর নয় এখানে। স্যার বিসর্গটা বলতেছি কি করে যে থাকবে স্যার? এখানে যদি এটা পদ হিসাবে বাক্যে প্রয়োগ করা হতো, তখন করতেই পারতাম আমি। এখানে দেয়নি, তার জন্য বিসর্গ হবে না, এরকম কোনো ফ্যাক্টর না। আচার্য তো কারণ পাশে অভিচার্যটাই ধরুন বিসর্গ রয়েছে নথ করে। এটা কোনো কারণে ব্যাপার হয়েছে, কিন্তু এটা ফ্যাক্টর না যে বিসর্গ হবে না, এরকম ফ্যাক্টর না। আচ্ছা, মানে আটা হবে, এটা আচর্য হবে, এটা আচার্য মনে হচ্ছে, ওই আকাটার পার্থক্য আর কি, বিসর্গটা ফ্যাক্টর নয়। এটা যত সহজে বলতে পারছো, পরীক্ষা হলে গিয়ে তত খুব সুন্দরভাবে গুলিয়ে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, পরীক্ষা হলে এখন আমি ওই পরীক্ষা যবেই হোক, তুমি এই তিনটার মধ্যে একটা কোশ্চেন পাবে, মিলিয়ে নিবে। বিচার্য, আচার্য, আচার্য, একটা কোশ্চেন তুমি পাবেই। এই যে এই 26 নাম্বার 27 নাম্বার পয়েন্ট থেকে তুমি একটা কোশ্চেন পাবেই পাবে, আমি এখন থেকে বলে রাখছি। যেদিন পরীক্ষা হবে, যবেই হবে, আমাকে ফোন করে বলবে এখানে এখানে কোশ্চেন এসছে না আসেনি। তুমি যেখানেই পড়ো, যার কাছেই পড়ো, যেখানে যে স্যারের কাছেই পড়ো, যে সংস্থাতেই পড়ো, পড়াটা তোমার নিজের কাছে। এই নোট দিয়ে পড়ছো, সেই নোট পড়ছো, এই নোট, সংস্কৃত ব্যাকরণ নোট পড়ার জায়গা নয়। সংস্কৃত ব্যাকরণ হলো বই পড়ার জায়গা। এই যে বিভিন্ন সংস্থাতে আমি সবসময় ফেসবুকটা খুললেই দেখতে পাই, আজকে আমরা 70টি মেটেরিয়াল এখানে ছাত্রছাত্রীদের পৌঁছে দিলাম। ওরে মুখ পুরা হতচ্ছাড়া, তোরা যে মেটেরিয়াল পৌঁছে দিচ্ছিস, মেটেরিয়াল নিয়ে কারো কোনো কাজ হবে না যদি সে বই না পড়তে জানে। বইয়ের মধ্যে কি আছে সেটা শেখাতে হবে সংস্কৃত ব্যাকরণে, এবং মুখস্থও করাতে হবে। মেটেরিয়ালে কাজ হয় না সংস্কৃত ব্যাকরণে। তোমাকে আমি পিডিএফ দিয়ে দিলাম, নোটস দিয়ে দিলাম, এই হয়ে গেল, কি হবে? এটা বোঝানোর এবং প্র্যাকটিস করানোর জায়গা টোটালি। আমি এরপর থেকে একটা সেশন রাখবো, পার সপ্তাহে একটা করে রাখবো, আমি ঠিক করে রেখেছি, এই মাসেই রাখবো একটা করে সেশন রাখবো, যেখানে পুরোপুরি কোনো পিডিএফ আমি দেখাবো না, টোটালি সবাই অন স্ক্রিন থাকবে, ভিডিও অন করে। আমি পড়া জিজ্ঞেস করবো কিছু কিছু,
সেই অনুযায়ী রেডি হয়ে বসবে, আমি সেই পড়া জিজ্ঞেস করবো, দেখবো কার কত দম হয়েছে, কে কতটা পড়ছে আমি বুঝতে পারবো। এরপর চলে আসছি কপ প্রত্যয়। কর্মবাচ্যে ভাববাচ্যে ইস, টু, সাস, ব্রি, দ্রি, জুস ধাতুর উত্তরে কপ প্রত্যয় হয়। ক ও প ঈদ হয়, জ থাকে। ই যুক্ত কপ ইত্ত, স্তু যুক্ত কপ স্তুত্ত, ব্রি যুক্ত কপ বৃত্ত, দ্রি যুক্ত কপ ধৃত্ত, জুস থেকে জুস্স, কি ধাতুর উত্তর বিকল্পে কপ হয়। ক্রিযুক্ত কপ সমান কি হলো? কৃত্য, পক্ষান্তরে নত হয়। তাহলে দেখো আমরা আগে পেয়েছিলাম কি, লক্ষ্য করে দেখো একবার। এই ক্রিযুক্ত নত সমান কি পেয়েছিলাম? কার্য। এখানে বলা হয়েছে রিকার ধাতুর সঙ্গে নত প্রত্যয় হয়। এইবার দেখো এইখানে এসে কি বলা হচ্ছে? কপ প্রত্যয়। এক্ষেত্রে কি বলা হচ্ছে? কর্মভাব ভাব হচ্ছে ইস, টু, সাস, দ্রি, জুস প্রভৃতি ধাতুর উত্তরে কপ প্রত্যয় হয়। তাহলে দেখো সেই ক্রিযুক্ত কপ সমান কি হচ্ছে? কৃত্য, কিন্তু ক্রিযুক্ত নত সমান কি হয়েছিল? কার্য। 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 এই জায়গাগুলো কিন্তু যতটা সোজা চোখের সামনে বইটা খোলা আছে বলে মনে হচ্ছে, বইটা বন্ধ করে দিয়ে পরীক্ষা হলে ফেলে দেয় না, তখনই তোমার গোলাপেই গোলাপি একদম। তখন তুমি কৃত্য, আচ্ছা এটা তো রিকার মানে নট প্রত্যয়, এখানে এটা অনিট হয়ে গেছে, সেটা হয়ে গেছে, না ওসব গুলি মারো, একদম গুলি পুরো উড়ি দাও। কৃত্য মানে ক্রিযুক্ত কপ, আর কার্য মানে ক্রিযুক্ত নট। এটা মাথার মধ্যে গাঁথা হয়ে থাকবে, কোনোভাবে ভুল হবে না। শ্বাস ধাতুর অকার স্থানে ইকার হয়। শ্বাসযুক্ত কপ শিষ্য, কতবার পরীক্ষা এসছে বাবা? 11, 12, কলেজ লেভেল থেকে এসএসসি, কোথায় পড়েনি বলতো এটা? কর্মবাচ্যে ভাববাচ্যে সুবন্ধ শব্দের পরবর্তী বদ ধাতু স্থানে উত্তরে কপ ও জত হয়। কপ প্রত্যয়ের ব স্থানে উ হয়। ব্রহ্মদ্য, ব্রহ্মবদ্ধ পাচ্ছি আমরা। এইখানটা আমি যতক্ষণ না কোশ্চেন হিসেবে দিচ্ছি তখন বুঝতে পারবেন, কোশ্চেন আকারে দিতে হবে, জানলে বুঝতে পারবেন। ভাববাচ্যে সুবন্ত পদের পরবর্তী ভূ স্থানে ভূ ধাতুর উত্তরে কপ হয়। ব্রাহ্মণ, ব্রহ্মণ পূর্ব ভূযুক্ত কপ সমান কি হচ্ছে? ব্রহ্ম ভুয়। দেবযুক্ত ভূযুক্ত কপ দেব ভুয়। হনস্ত, ভাববাচ্যে সুবন্ত পদের পরবর্তী হন ধাতুর উত্তরে কপ হয়। নস্থানে ক এবং স্ত্রীলিঙ্গ হয়। স্ত্রী হন কপ, স্ত্রী হত্যা। স্ত্রী হত্যার জন্য স্ত্রীলিঙ্গ টাপ পত্রে যোগ হয়েছে অবশ্যই। পিতৃ হন কপ যুক্ত টাপ, ব্রহ্ম হন কপ যুক্ত টাপ। এইগুলো কিন্তু পরীক্ষায় অনেকবার পড়ছি, খুলে দেখবে, অনেকবার পড়ছি। ব্রহ্ম হত্যা, পিতৃ হত্যা অনেকবার পড়েছি। রাজস্ব, সূর্য, মৃষদ্য প্রভৃতি কতিপয় পদ নিপাতনে সিদ্ধ। কিসে সিদ্ধ? নিপাতনে সিদ্ধ। এখান থেকে এক কথায় প্রকাশ দেখো, রাজা সুয়তে যত্র তৎ রাজস্বম। রাজা সুয়তে মানে রাজা যেখানে শুয়ে থাকে তা নয়। A sacrifice performed only by the supreme or paramount king. এই রাজস্ব যোগ্যতা কথা বলা হয় না। সরিত যশ সূর্য, খ্রিস্টে স্বয়মেব পচ, খ্রিস্ট পচ্চ, খ্রিস্টপূর্বক পচ যুক্ত কপ, ন বর্ততে অবর্থ। এগুলো না এক কথায় প্রকাশের জন্য বেশি গুরুত্বপূর্ণ, বারে বারে বলছি। এইগুলো বুৎপত্তির চেয়ে এক কথায় প্রকাশের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই জায়গাটা বিশেষ করে বলে দিচ্ছি।
এখানে পরপর কয়েকটা জায়গা আছে, এক কথা টু জন্য বেশি ইম্পর্টেন্ট। লাইনে আছো না নাই, সব পালিয়ে গেল খেতে? আছি স্যার। না স্যার আছি। আছি। তারপরে দেখো রিকারপদ ধাতুর উত্তরে কব হয়। বৃ থেকে কব বৃত্ত, স্পৃশ থেকে স্পৃশ্য, কৃষ থেকে কৃষ্য, বৃত্ত থেকে বৃদ্ধ, মৃষ থেকে মৃজ্য, পক্ষে নথ। দেখো আমরা আগেই পেয়েছিলাম নথ প্রত্যয়টা কোথায় হয়, রিকার ধাতুর উত্তরে হয়, কিন্তু এখানে দেখো মৃজ যুক্ত কফ সমান কি পেলাম আমরা, মৃজ্য। আর মৃজ যুক্ত নথ সমান কি হয়, মার্জ। কৃ থেকে কৃত্য, পক্ষে নথ প্রত্যয় হলে কি হচ্ছে, কার্য। সংস থেকে শস্য, পক্ষে নথ হলে সংস। এই জায়গাগুলো না সত্যি কথা বলতে বলবো, তোমরা যদি পারো তো খাতায় লিখে নেবে তোমাদের মতো করে। সময় তো আমার নেই সেইভাবে লেখার, নাহলে আমি লিখিয়ে দিতাম। দুহ থেকে কি হচ্ছে, দুর্য, পক্ষে নথ। গুহ থেকে গুজ্জ, পক্ষে নথ হলে কি হচ্ছে, গজ্য। এই জায়গাগুলো খুব ডেঞ্জারাস জায়গা। অপ্রত্যয় তো অ্যাকচুয়ালি কোথাও বলে, দেখো ভালো করে পড়ে দেখো না, কর্ম বাচ্চে ভাব বাচ্চে ইস টু সাস বৃদ্ধি ধাতুর উত্তরে কপ্রত্যয় হয়। কোথাও তো মেনশন করে যে রিকারের উত্তরে হয়, একারের উত্তরে হয়, কিছু লিখে নি তো, দেখো ভালো করে লক্ষ্য করো, সরাসরি জজ হয়। এইবার দেখো এইখানে দেখো যেমন মেনশন করে রিকারান্ত ধাতু, সেই তো মেনশন করা নেই। তাই দেখো কি পাচ্ছি না, কপ প্রত্যয় যোগ করলে একটা রূপ পাচ্ছি, আবার তার পাশে উল্লেখ করা আছে দেখো নথ প্রত্যয় দ্বারা রূপ পাচ্ছি। মানে এই দুটোকে পাশাপাশি রেখে যদি পড়তে পারো, এই যে গুজ্জ, গুহযুক্ত কপ গুজ্জ, গুহযুক্ত নথ গজ্য, এই যে পাশাপাশি রেখে যদি পড়তে পারো লিখে, তাহলে ভুল জীবনে হবে না। দুহযুক্ত কপ দুর্য, দুহযুক্ত নথ দৈর্য, মৃৎযুক্ত কপ মৃজ্য, মৃৎযুক্ত নথ মারিয়া, ক্রিযুক্ত কপ কৃত্য, ক্রিযুক্ত নথ কার্য। এই যে পাশাপাশি রেখে যদি মুখস্থ করতে পারো আর ভুলবেন। আমি আগের দিন তোমাদেরকে দিয়েছিলাম, মনে করে দেখো, যে ওই ব্যঞ্জনান্ত শব্দগুলো দিয়েছিলাম একটা তপন পরঞ্জনের বই থেকে, যেখানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পাশাপাশি ক্লিবলিঙ্গ রূপেও দেওয়া আছে ব্যঞ্জনান্ত শব্দ। এটার ভাবে পড়লে তোমার ভুল হওয়ার কোনো জায়গা নেই। এটা তো এখানে সেভাবে নেই, শুধু বলে দিয়েছে। এটাই তোমরা যদি খাতায় আলাদাভাবে খসড়া করে একটা পেজের মধ্যে লিখে বইয়ে ওই জায়গায় ফাটিয়ে দাও, তোমাদের পক্ষে খুব ভালো কাজ দেবে পরীক্ষা হলের জন্য। কোশ্চেন পাবেই, যেটুকু অংশ সকাল এই 1 ঘন্টা 1.5 ঘন্টা যা পড়াচ্ছি, এর মধ্যে থেকে 2 থেকে 3 নম্বরের কোশ্চেন পাবেই, শিওর, 1000% শিওর। সংজ্ঞা ভিন্ন অর্থে ভি ধাতুর উত্তরে ক প্রত্যয় হয়, ভৃত্য। সংজ্ঞা ভিন্ন অর্থে ভি ধাতুর উত্তরে ক প্রত্যয় হয়, ভৃত্য যাকে ভরণ করা উচিত, কিন্তু সংজ্ঞা বোঝালে ভার্য। এই যে অংশগুলো হচ্ছে দেখে নিও। এরপরে কেলিমোর, কর্মকর্তৃবাচ্যে ধাতুর উত্তরে কেলিম প্রত্যয় হয়, ভিতযুক্ত কেলিমর, ভেদেলিম, এসব হচ্ছে দেখে রাখবে কিন্তু এই তিনটে পার্টিকুলার, এই ভেদেলিম, পচেলিম আর সিদেলিম দেখে রাখবে বুৎপত্তি। কেলিমর প্রত্যয়, কৃত প্রত্যয়ের প্রয়োগ। আজকেই পড়াবো কৃত প্রত্যয়ের প্রয়োগ, না পড়াবো না? না স্যার। পড়াবো? না। না স্যার আজকে আমাকে বললে আমি 1 স্যার ঘন্টা 2 আজকে ঘন্টা টেনে থাক, দেবো, কোনো অসুবিধা নেই আমার। আজকে থাক দাদা। কালকে কিন্তু আবার ক্লাস নেবো রাত্রিবেলায় 9টার সময়, সেখানে কৃত প্রত্যয়ের প্রয়োগটা পড়াবো। অ্যাকচুয়ালি ততবতু প্রত্যয়ের মানে নিষ্ঠা প্রত্যয়ের প্রয়োগ, কৃত্য প্রত্যয়ের প্রয়োগ, সৎ প্রত্যয়ের প্রয়োগ, এই 3টা প্রয়োগ। আর আগের যে প্রয়োগগুলো পড়িয়েছি, মানে এইগুলোর উপরেই কিন্তু অনুবাদের মেন স্ট্রাকচার দাঁড়িয়ে আছে, মনে রাখবে। তাহলে তোমাদের কাজ কি হলো, এই যে অংশটুকু পড়ালাম, লাইনে কে কে আছো আমি জানি না এই মুহূর্তে, এবার প্রেজেন্ট করতে হবে লাস্টে, কে কে খেতে গিয়ে ঘুমিয়ে গেল, কে কে টিভি দেখতে বসে পড়লো। এই যে অংশগুলো, এই যে অংশগুলো দেখাচ্ছি, দেখালাম না পর পর,
এই অংশগুলোর মধ্যে যতগুলো বুৎপত্তি পেলাম তোমরা আগামীকাল রাত্রি 9টার আগে সব ক্লিয়ার করে নাও, মুখস্থ করে নাও। যদি কোথাও কোনো ডাউট মনে হয় এই বইটায় ভুল আছে, সেই ক্ষেত্রে তোমরা পানি নিয়মের সাহায্য নিও, অন্য কোনো বইয়ের সাহায্য নিও না। হয় পানি নিয়মের সাহায্য নাও, নচেত আরেকটি অথেন্টিক বই যেটা বলতে পারি অনেকটাই, সেটা হলো, এটা তো ব্যাকরণ কৌমুদী দিয়ে পড়াচ্ছি, আরেকটি অথেন্টিক বই বলতে পারি সহায়িকা বইয়ের মধ্যে তপন কুমার রঞ্জন, যদি কারো কাছে থাকে। তবে পানি নিয়মের সাহায্যটা না, পানি নিয়মের কথাগুলো না অনেক স্টেপ জাম্প করে করে কথা, অনেকে বুঝতে পারে না। এখানে সহজ ভাবে ব্যাপারটা বলেছে, ওখানে সহজ ভাবে বলেন, এটাই হলো সমস্যা ওখানে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আগামীকাল আবার রাত্রি 9:15, 9:15 9টায়। আচ্ছা, টাইমটা একটু এগালে কারো কোনো অসুবিধা আছে? না স্যার, স্যার একটু এগালে ভালো স্যার, একটু স্যার এগোলে আগিয়ে ভালো দিলেই টাইমটা। ভালো। আমার সুবিধে হয়, সবার বলতে পারছি না। মানে এটা আগে 8:30টার দিকে স্যার আমারও হয়। স্যার মানে আমাদের ছোট বাচ্চা তো, 8টার এই থেকে করলেও 10:30 ঠিক 11টা আছে। বেজে যাচ্ছে, মানে বাচ্চাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্যার, এইগুলা একটু প্রবলেম হয় আর কি। আর একটু আগে হয়ে গেলে বাচ্চাটার একটু সুবিধে 10টার হয়। মধ্যে হলো হয়। আমি তো যাই করি বাচ্চা না এবার কেন, কান্নাকাটি শুরু করেছে। না না, বেশি বেশি এগাতে পারবো না বলেই বলছি, কারণ আমার অন্য কাজ থাকে এরপর, মানে এই 7টা থেকে 9টার মধ্যে। যাই হোক, আমি তাও চেষ্টা করছি, বেশি নয়, 8:30টায় লিঙ্ক দেবো। 9টার সময় শুরু করছিলাম, যেন 9টার সময় শুরু করতে পারি, তার আগে ঢুকে যাবে প্রত্যেকে। 9টার সময়তেই যেন শুরু করতে পারি, তাহলে আমার 1 ঘন্টা টাইম দিলেই হবে। আমি তো এই সপ্তাহে বলেইছি তোমাদেরকে, এই মাসে 22 থেকে 25টা ক্লাস, বরঞ্চ প্রয়োজনে বেশি ক্লাস নেবো, 1 ঘন্টা 1 ঘন্টা করে ক্লাস নেবো। কারণ এই সমস্ত জিনিস অনলাইনে বেশি পড়ানো যায় না, আমারও খুব অসুবিধা এবং তোমাদেরও বুঝতে খুব অসুবিধা। স্যার কালকে হবে না শনিবারে? কালকে করবো একটা। স্যার একটা 9:15 থেকে শুরু করলে ভালো হয়। কি বলছো? স্যার স্যার বলছেন 9:15 থেকে শুরু করলে ভালো হয়, কারণ 9টার থেকে শুরু করলে 9:15ই বেজে যাচ্ছে ওখানে। না না, আরো আমি তাহলে 8:30টায় 9টা। লিঙ্ক দেবো, 9টায় স্টার্ট করে দেবো। তারপর যে যার ইচ্ছা দেরি হবে সে দেরি জয়েন করবে। এটা আস্তে আস্তে অভ্যাস আনবে, কারণ বলবো অনেক ছাত্রছাত্রী যারা টিউশনই পড়ানো থাকে, ওরা পড়িয়ে এসে শুরু করে। এখানে আমার একটি ছাত্রী আছে যে কি হোস্টেল সুপার, সে তার 9টার আগে তার ফ্রি নেই কোনোভাবেই। যেমন অনেক, আজকে একটি মেয়ে আমাকে ফোন করেছিল, মানে সে আমাকে এই গ্রুপে আছে, সে আর ক্লাস করতে পারে না তার বাচ্চার জন্য। সে বলছে বাচ্চার যে টাইমে আমি ক্লাস করতে পারছি না। দেখো, আমি রেকর্ডিং তো দিয়ে দিচ্ছি আলটিমেট, এবারে যার যেমন সুবিধা, রেকর্ডিং গুলো তো আশা করি যে ক্লাস অ্যাটেন্ড করতে পারছো না সে রেকর্ডিংটা দেখতে পারবে। আজকে আছে আমাদের বারাসাত, আজকে বারাসাত মনে হয় নেই, না স্যার ওর নেই আজকে। আর নেই মনে হচ্ছে আজকে। ঋতু বেড়া আছে, ঋতুও আজকে নেই। আচ্ছা আচ্ছা, সেই চন্দননগরের ছেলেটি আজকে আছো, ভট্টাচার্য, সেও নেই, আমি যখন দেখেছিলাম। আচ্ছা, যাই হোক, যারা আছো তোমরা কালকে রাত্রের মধ্যে এই অংশটাকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে শকুনের দৃষ্টিতে বা চিলের দৃষ্টিতে বা বাজপাখির দৃষ্টিতে ভালোভাবে মুখস্থ করবে, এবং কোনটা কি ব্যতিক্রম হচ্ছে সবটা, এইটুকু অংশটা আগামীকাল রাত 9টার আগে ক্লিয়ার করে নিবে। তারপরে আমি কিন্তু এই অংশটাতে যাব, কৃত্তপ্রত্যয়ের প্রয়োগ। কালকে যখন কৃত্তপ্রত্যয়ের প্রয়োগ পড়াবো তখন আমি ততবতুর প্রয়োগটাও পড়াবো। ওই জায়গাগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করে দিতে হবে, না হলে কিন্তু তোমরা অস্তিত্ব সংশোধন জীবনে ধরতে পারবে না। আর এইগুলো থেকে অনুবাদ, এগুলো থেকে অস্তিত্ব সংশোধন দেয়। ঠিক আছে, টাকার কথাটা বলে দিয়েছি, অনেকে সে সময় ছিলে না, আবার বলে দিচ্ছি। আমার টাকা হলো, ফিস হলো 4001 টাকা। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মধ্যে সিলেবাস শেষ করবো। আমার এর জন্য মানে হলো 4000 টাকা। 4000 টাকা তোমরা মোটামুটি আমাকে ফোন পেতে পাঠিয়ে দিও। জুলাই মাসের ফার্স্ট উইক 10 তারিখের মধ্যে পাঠিয়ে দিলেই হবে। এবারে 10 স্যার তারিখ ফোন পে নাম্বারটা? এই যে নাম্বারটা আমার আছে গ্রুপে, দেখবে 973। এটা কে বলতে? প্রদীপ। হ্যাঁ স্যার। তুমি 1000 টাকা পাঠাবে। কি বললাম? কেন? কারণ তুমি আগে 3000 টাকা দিয়েছিলে আমাকে একটা অন্য আগে পড়ার সময়, কিন্তু তুমি কোনোদিনও ক্লাস করো, আমি তোমার টাকা তো নেবো না। না স্যার উনি করবেন নি। না 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 না, আমি লোকের না পড়ি আমি টাকা নিই না।
আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, বলতে পারবেও না। তোমার স্যার আমি 3000 2000 টাকা দেব। বরঞ্চ তোমার কাছে আমি ঋণী হয়ে আছি 3000 টাকা আজ 2 বছর ধরে। 3000 স্যার টাকা আমি 2000 টাকা সেন্ড করব। তোমার তোমার 3000 টাকা জমা আছে। আমি এবারে 4000 টাকা নিয়েছি, তাই তোমার কাছে 1000 টাকা নেই। তোমার কাছে আমি ঘুরে 2 বছর ধরে 3000 টাকা ঋণী হয়ে আছি, সোজা কথা বলতে গেলে। তোমার কাছে টাকা কি করে নিতে হবে আমি বেশি টাকা? ঠিক তোমরা আছে 10 স্যার, তারিখের আর আমি দেবো। আমার ফোন পে নাম্বার, যেটা আমার নাম্বারটা আছে গ্রুপে, 9735228155। আচ্ছা। আমি 10 তারিখের মধ্যে যারা যারা পেমেন্ট করছে তাদেরকে নিয়ে আলাদা গ্রুপ করে নেবো। 10 তারিখ পর্যন্ত এই গ্রুপে সবকিছু দিতে, আজকে 3 তারিখ হলো। আর 7 দিন এই গ্রুপে যা দেওয়ার, যা বোঝানোর দেবো, লিঙ্ক ফিঙ্ক দেবো। তারপর এই গ্রুপে আর কিন্তু কোনো লিঙ্ক কোনো কিছু দেবো না। টাকা পেমেন্ট করবে, পেমেন্ট করার পর নতুন গ্রুপে ঢুকবে, ক্লাস করবে। কারো যদি কোনো অসুবিধা থাকে এই ব্যাপারে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো। দেখো একটা কথা খুলে বলছি, আমি অনেক স্যারকে দেখলাম, জিজ্ঞেস করে দেখলাম, বাই করে দেখলাম, আমি নাম ধরে ধরেই বলছি। আমার এই বন্ধু বান্ধব তো আরো পড়ায় এসএসসি, তাদের রেট এইটা, এবং স্টার্টিং এটা নিয়েছে অলরেডি। আরেকজন মান্থলি সিস্টেমে পড়ায়, সে যে পরীক্ষা কবে হবে ঠিক নেই, সে নিচ্ছে মান্থলি এইটা। চার মাসের জন্য কত হয় ভাই? কলকাতার সংস্থাগুলো কত নিচ্ছে? কলকাতা বেলুড়ের সংস্থাগুলো, ওদের কোনো রেট ঠিক নেই, যাকে যেমন পাচ্ছে নিচ্ছে। কোথাও এইটা নিচ্ছে, কোথাও কারো এর চেয়ে এক কম নিচ্ছে। বাংলা যে সমস্ত মেদিনীপুরে পড়ায় তাদের রেট এইটা। 4 মাস পড়ানোর জন্য আমি চেয়েছি এইটা। তারপরে যদি পরীক্ষা না হয়, তারপরে যদি পরীক্ষা 4 মাস 5 মাস দেরি হয়, সেক্ষেত্রে আমি মান্থলি নেব, সে টাকাটা খুব সামান্য টাকা নেব, মান্থলি সিস্টেমে নেবো। এই হলো ব্যাপার। কারো যদি কোনো আমার এর সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে, আমার সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলবে, সবচেয়ে ভালো ওটাই হবে, বা মেসেজ করতে পারো। স্যার বলছি পরীক্ষাটা বেরিয়ে কবের যাবো দিকে হতে পারে? হ্যাঁ 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 স্যার বলছি বেরিয়ে যাবো। হ্যাঁ, লিভ হতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কে একটা কোশ্চেন স্যার, করছিলে, বলো। আমি বলছি পরীক্ষাটা কি সেপ্টেম্বরেই হবে? তো মহা কঠিন প্রশ্ন। প্রতিটা পয়েন্টে কি মানে একদম পুরো 100, ওই যে 14 থেকে একদম শেষ পর্যন্ত? স্যার কারণ হচ্ছে নটার জট পড়ে মানে যা তা হয়ে গেছে, দাঁড়াও, বলছি। আগে আমি মানে যা অরুন্ধতী একটা যা কোশ্চেন না করছিলাম। পড়ে যা তা হয়ে গেলাম। না, পুষ্পার কোশ্চেন উত্তর পরে দিচ্ছি, আগে অরুন্ধতী কোশ্চেনের উত্তর দিই। অরুন্ধতী, আমি কি কোশ্চেন করছিলে? কি ওটা এই মানে এইখান থেকে কিছু একটা কোশ্চেন করেছিলে। আচ্ছা, যাই হোক, পুষ্পা পরীক্ষা কবে হবে বলা খুব টাফ ব্যাপার। কারণটা বলে দিচ্ছি আমি, যে যে সিস্টেম, আমি একটা এখনো কনফার্ম, পরীক্ষা দুটো হবে। 2016 একটা পরীক্ষা হবে। আমি এই 2016 পরীক্ষা যে আলাদাভাবে হবে, এইটা আমি যখন আবার সেই বেলুড়ের যে সংস্থাগুলি আছে তাদের ওই সময় আর কি, যখন সুপ্রিম কোর্ট অর্ডারটা বেরালো, তখন আমি পড়াবো নাই ঠিক করে রেখেছিলাম। ওই সময় আমার কাছে অনেক ফোন এসেছিল পড়ানোর জন্য, আমি তখন সবকে না বলেছি পড়াবো না বলে। আমি তখন ওই বেলুড়ের সংস্থাতে একটা মেসেজ লিখে দিয়েছিলাম, যে আপনারা যতই চিৎকার করুন 2016 পরীক্ষা আলাদা হবে। আমাকে যাই নাই তাই করে গালিগালাজ করছিল এক প্রকার বলতে গেলে। আপনার কি চাকরি চলে গেছে, এই চলে গেছে, সেই চলে গেছে, অনেক কথা বলেছে। তুমি দেখো, আর সেটা নয়, ব্যাপারটা হচ্ছে মানে তা নট পড়ে যা অবস্থা হলো, মানে যা তা অবস্থা হয়ে গেল। না মনে না, হচ্ছে এইটুকু টাইমে কি করে শেষ করবো। তোমাদেরকে আমি একটা কথা বলছি, দেখো, আমি কিন্তু একটা সিরিয়াল সাজিয়ে পড়াচ্ছি, এবং দেখবে আমি কিন্তু গোটা সিস্টেমটা কিন্তু একটা সিরিয়াল মেনটেন করে চলছি। তুমি 3 মাস পরে দেখবে তোমার যদি প্রত্যেকটা অংশ না কভার হয় ঠিকভাবে, তাহলে বলবে, পুরোটা মুখস্থ হয়ে যায়, তুমি বলবে, আমি শুনবো তোমার মুখস্থ। সংস্কৃতটাকে পড়ানোর ক্ষেত্রে না, মানে যে কোনো কি পড়ানোর ক্ষেত্রে, যে পড়াবে তার একটা দূরদর্শিতা, বা তার একটা যে কোন স্টাইলে পড়ালে ছাত্রের পক্ষে ভালো হবে, সেটা থাকা খুব প্রয়োজন।
এবং এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা এক্সপিরিয়েন্স থেকেই আসে। উইদাউট এক্সপিরিয়েন্স এই জিনিস আসে না। আমি আজ থেকে 17 বছর আগে যখন প্রথম পড়াতাম 2007 সালে, তখন আমি এইভাবে পড়াতে পারতাম না। এটা বাদ, ওটা বাদ, এটা পড়ে যাওয়া, তখন বলতো এই বেশি বেশি পড়া বলতাম। সময় যত যাচ্ছে, অভিজ্ঞতা বাড়ছে, পড়ানোর স্টাইল তত চেঞ্জ হচ্ছে। এটা খুব সত্যি কথা। হ্যালো স্যার স্যার। বলছি ফর্ম ফিল আপ এখনো করিনি সোমবার। স্যার, সোমবারের পরেই করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই সোমবারে পড়বে। কি হচ্ছে দেখো, পরীক্ষা তবে একটা পাবে, কবে পাবে বলতে পারছি না। 25 সালের শেষের দিকে পাবে, না 26-এর প্রথমের দিকে পাবে, পরীক্ষা কিন্তু এটা পাবে, এটা কনফার্ম। পরীক্ষাটা পেছালে ভালো হয় আমার। পরীক্ষা পেছাবে, সেপ্টেম্বরে পরীক্ষা হতে পারে। আর তুমি তো অরুণধি বললে সম্ভবত, তুমি তো 2016 হ্যাঁ স্যার। নিয়েছিলে না? আমি তোমাকে এখনো বলছি না স্যার, না 2016 স্যার। একটা আলাদা পরীক্ষা হবেই, হতে বাধ্য। সুপ্রিম কোর্টের অর্ডার সেটাই ছিল। এবং এদেরকে আরেকটা নতুনদের জন্য পরীক্ষা নিতেই হবে। এরা যদি 2016 পরীক্ষা নিয়ে চুপ করে বসে থাকে না, এদেরকে পিটিয়ে মেরে দিবে লোক। লাখো লাখো ছেলে বসে আছে, লাখ নয় কোটি কোটি ছেলে বসে আছে বেকার ছেলে। এবং ওরা অ্যাডভাইজার করেও দিয়েছে সেইভাবে। ওরা ঝামেলা হোক, ঝগড়া হোক, যাই ঝাঁটি হোক, ওদেরকে আরেকটা পরীক্ষা নিতেই হবে। এবং এখানে যেটা তৈরি করে দিচ্ছি তোমাদেরকে, এই যে 3 মাস 4 মাসের মধ্যে, আপার প্রাইমারি একটা 2026-এ 31শে মার্চের মধ্যে নিতে হবে বলেছিল। তার জন্য তোমার প্রিপেয়ার তৈরি হয়ে যাচ্ছে অলরেডি, এটা শিওর থাক। স্যার। পিএসসি পরীক্ষাটা হয়, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারটা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটু অন্যভাবে পড়াতে হবে, সিলেবাস হয়তো আলাদা হবে, কিছু এক্সট্রা জিনিস পড়াতে, কিছু মানে সাহিত্য ফাহিত্য কিছু এক্সট্রা পড়াতে হতে পারে। বলো, কে কে কি বলছিলে? স্যার আমি বলছিলাম, বলো। বলছি স্যার আপনি বলবেন যে এইটা পড়া করে রাখবেন, তাহলে ভালো পড়া হয়। আগে একটু ঝুলিটা বাড়াতে দাও, নইলে কি চাইবো ভিক্ষা। না ওটাতে হলে এই যে স্যার এটা পড়া দিচ্ছে যেমন তখন ধরো ছোট্ট করে বলছি থাকে। আমি, ছোট্ট করে বলছি আমি তোমাদেরকে, এই যে ধরো আজকে যেটা দিলাম, এইটা পড়তে কত সময় লাগবে বলো তো মনিকা? আমি চেষ্টা স্যার করছি অনেকক্ষণই টাইম লাগবে সব খুঁটিয়ে পড়তে। মিনিমাম কভার করতে 3 থেকে 4 ঘন্টা লাগবে ঠিকভাবে মুখস্থ করতে যাও। আমি 24 ঘন্টার মধ্যে তোমাকে 3 ঘন্টা এটা মুখস্থ করতে বলছি। সাপোজ ধরো এই যে সেট 9টা তোমাদেরকে দিয়েছি আমি, আগের দিনের কোশ্চেনটা, এটা আমি কালকে কালকে সলিউশন করবোই, আমি জানি ভালোভাবে। এই জায়গায় যে এখানে যে কোশ্চেন গুলো দেওয়া আছে, এই কোশ্চেন স্যার গুলো 8-এরটা কবে করবেন? 8 সেট 8। 8টা আর 9টা কালকে করে দেবো। 8 9 দুটোই কালকে করে দেবো, কারণ ওখানে ততবতু আছে তো। কালকে সবার কালকে কালকে একটু বেশি সময় নিয়ে বসার চেষ্টা করবে, ঠিক আছে? 8 9টা ক্লিয়ার করে দেবো কালকে। দাদা আমি আসছি দাদা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমিও লেফট হয়ে যাবো এখন, অনেক দেরি হয়ে গেছে। স্যার হ্যালো, বলো। বলছি স্যার 6 7টা আমার কাছে নেই, ওই দুদিন ওই বাড়ি গেছিলাম, স্যার অ্যাটেন্ড করতে 6 পারিনি। 7 তো হয়নি স্যার, হয়নি 6 7 হয়নি হয়নি 6 7 ছয় হয়নি, সাত হয়নি তো। স্যার, 5 অবধি হয়েছে, 6 7 হয়নি। 5 অব্দি হয়েছে, 6 6 7 7 8 হয়নি। 9। 6 7টা আমি ভাবছি দাগ দিয়ে গ্রুপে দিয়ে দেবো, উত্তর ফিরে নেবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক তা আছে। করলেও হবে। কালকে 8 9টা করাবো, এবং ততবতুর প্রয়োগ বিধিটা ভালো করে আরেকবার দেখাবো, এবং তব্বনীয় প্রয়োগ বিধিটা দেখাবো। এই প্রয়োগ বিধি সম্বন্ধে যদি তোমরা না তোমাদের সাবলীল করতে পারি, তাহলে তোমরা অসুবিধা সংখ্যক সারা জীবন আটকাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। স্যার আমার সেই প্রথমের দিকে দুটো একটু দেখে দেবেন, আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ঠিক আছে এক মানে উত্তরগুলো একটু দেখে দেবেন, ঠিক আছে ঠিক নাহলে আছে। এবার পড়তে গেলে ভুল পড়ে নেবো এই আর কি। না না, ঠিক আছে ঠিক আছে আমি করে পাঠিয়েছি, যেগুলো ভুল আছে সেগুলো একটু ঠিক করে দেবেন। ঠিক আছে। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, সেই যে অতীতকালে সকর্মক ধাতুর উত্তর যে সেই কর্মের যে বিশেষণটা হচ্ছে, হুম, বলো বলো।
হ্যাঁ স্যার, বলছি ছাত্রের দ্বারা গ্রন্থটি পড়া হয়েছিল তাই তো? সেখানে সে যে সেই পঠিতটা যেটা সেটা নর শব্দের মতো হলো, আর ওই পঠিতটাই কি ওই এর বিশেষণ হচ্ছে নাকি? কর্মের বিশেষণ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কর্ম তাহলে গ্রন্থটি। আগামীকাল আগামীকাল ওইটাই কিন্তু আমি প্রথম ধরবো। হ্যাঁ স্যার, বলছি ওই যে গ্রন্থটা হচ্ছে গিয়ে কর্ম। ফোন এসছে, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। বলছি এখানে যে ছাত্রের দ্বারা গ্রন্থটি পড়া হয়েছিল, ওই যে গ্রন্থটা হচ্ছে গিয়ে কর্ম। আচ্ছা নীলিমা, একটু পরে ফোন করো, একটু পরে। হ্যাঁ বলো, কি বলছিলে বলো। বলছি এই যে ছাত্রের দ্বারা গ্রন্থটি পড়া হয়েছিল, ওই যে হ্যাঁ। গ্রন্থটা হচ্ছে গিয়ে কর্ম। হুম। আর ওই যে বলো, ওই যে হ্যাঁ, বলো তুমি বলো না কোশ্চেন। আর ওই যে পঠিতটা যেটা হলো সেইটা সেই কর্মের বিশেষণ তাই তো? ইয়েস। ঠিক আছে স্যার, হ্যাঁ কালকে এটার উপর আরো ডিটেলস ক্লাস নেবো, ঠিক আছে ঠিক আছে, স্যার, লিভ হয়ে যাচ্ছে আমি। হ্যাঁ।